আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে পার্টিসিপেন্ট তো কম কেন? অনলি 5 দেখতেছি। অলরেডি 10-11 মিনিট চলে গেছে। কিন্তু আগের ক্লাসটা কি শেষ হয়েছে? লাস্ট একটা ক্লাস নিয়েছিলেন স্যার, ইন্স্যুরেন্স ইয়ার উপর স্যার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1991। হ্যাঁ হ্যাঁ, আমাদের লাস্ট ক্লাস হচ্ছে এফআই অ্যাক্ট ছিল। আচ্ছা, আমি আপনাদের আজকে লাস্টের দিকে কিছু বাকি ছিল স্যার, বলছিলেন নেক্সট ক্লাসে। আচ্ছা না, আমরা পাস্ট কোশ্চেন প্লাস একটা অ্যানালাইসিস এবং ডিএফএম সার্কুলার গুলো পড়িয়ে দিয়েছি। আপনার এর বাইরে আসলে রিসেন্ট যদি কোনো সার্কুলার আসে সেটা আপনাদেরকে আমি সিনোপসিস আকারে দিয়ে দিব। তো আজকে আমি আপনাদেরকে একটা ইমেল করছি একটু আগে, আপনারা পেয়েছেন? আচ্ছা, আপনার ইমেল চেক করে নিয়েন। সেটা হচ্ছে আমরা মূলত ইন্স্যুরেন্স অ্যাক্ট নিয়ে, যেটা আমরা আজকে ক্লাসে আমরা করব, সেটা নিয়ে আমি ফার্স্ট কোশ্চেন অ্যানালাইসিস থেকে শুরু ইয়েস করব। স্যার, আমরা মেল পেয়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, ইজ দ্য স্ক্রিন ভিজিবল? ইয়া স্যার। ওকে, আমরা আহ, আর জুম করতে হবে না? দেখা যাচ্ছে? আহ, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। অলরেডি 15 মিনিট চলে গেছে। ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010, যেটা হলো আমাদের মূলত ব্যাংক, এফআই এবং ইন্স্যুরেন্স পাশাপাশি, মূলত এগুলো থেকে সাধারণত 10% কোশ্চেন আসে। আর ইন্স্যুরেন্স অ্যাক্টটা হলো মূলত আপনার 2010-এ যেটা আসছে, খুব ছোট একটা অ্যাক্ট। এখান থেকে আপনারা মানে স্ট্রেট কোশ্চেন আসে। মানে কি বলে, সিকিউরিটিজ ল বা কোম্পানি অ্যাক্ট বা এফআই ব্যাংকের মতো ওরকম ডিটেল বড় কেস আসে না। আপনারা যদি পাস্ট কোশ্চেন গুলো আমি একটু পরে দেখাবো, অ্যানালাইসিস গুলো, সেখানেও আপনারা দেখতে পাবেন যে একবারে আমরা যেগুলো অ্যাক্ট থেকে সাধারণত একদম স্ট্রেট কোশ্চেন গুলো আসতেছে, দেখা যায় ডিফারেন্স কোনো কোনো ক্ষেত্রে দুইটা টার্ম দিল, টার্মের মধ্যে ডিফারেন্স চাইলো, তারপর প্রিমিয়াম রেট, মানে ইন্স্যুরেন্সের যে টার্ম গুলো আছে এগুলো থেকে মূলত স্ট্রেট কোশ্চেন গুলো আসে। ওকে, আমরা তাহলে প্রথমে দেখি ইন্স্যুরেন্স অ্যাক্ট থেকে পাস্ট আইসিবি আগের সেশন গুলোতে কি কি কোশ্চেন আসছিল। ওকে, প্রথম দেখেন, আপনাদের যে ইমিডিয়েট জুলাই আগস্ট 2023 যে ইমিডিয়েট সেশনে, সেখানে একদম ডিরেক্ট কোশ্চেন আসছিল ডিফারেন্স বিটুইন রি ইন্স্যুরেন্স এবং ডাবল ইন্স্যুরেন্স। আগের সেশন দেখেন সারেন্ডার ভ্যালু, ইফেক্টিভ প্রিমিয়াম রেট, মানে এগুলো হচ্ছে একদম আমাদের অ্যাক্ট থেকে আসতেছে এবং স্ট্রেট কোশ্চেন, মানে আপনার এখানে ডিটেল কেস নাই। আপনারা এখানে যদি একটু আজকে ক্লাসটা মনোযোগ দেন এবং বাসায় যদি একটু স্টাডি করেন, আশা করি ইন্স্যুরেন্স অ্যাক্ট থেকে যে 10%, 5 to 10% মার্ক আসে, সেটা ইজিলি পাওয়া যাবে। ওকে, আগস্ট 2023, রি-ইন্স্যুরেন্স এবং ডাবল ইন্স্যুরেন্স। এটা আমাদের নেক্সট সেকশন গুলোতেও পাবো। সেখানে হচ্ছে মূলত ডাবল ইন্স্যুরেন্স হচ্ছে কি, যখন আপনার অ্যাজ এ ইন্স্যুরার আপনার ইন্স্যুরেন্স, আপনি যখন কি করে সেম রিস্ক এবং সেম সাবজেক্ট, মানে আপনি একটা পার্টিকুলার ইস্যুটা নিয়ে আপনি কি করলেন, একের অধিক ইন্স্যুরারের কাছে ইন্স্যুরেন্স করলেন, সেটা হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স। আর রি ইন্স্যুরেন্স হচ্ছে যখন কি করা হয়, ট্রান্সফার অফ দ্য পার্ট অফ দ্য রিস্ক বাই দ্য ইন্স্যুরার। ইন্স্যুরারের যখন মানে কি করা হয়, পার্শিয়ালি কোনো তার কিছু কি করে অন্য ইন্স্যুরার কাছে ট্রান্সফার করা হয়, সেটা হচ্ছে রি ইন্স্যুরেন্স। এটা আমরা ডিটেলি আমরা যখন সেকশনটা করবো তখন দেখতে পাবো। দেন হচ্ছে এফটি 2020। স্যার, I actually not clear the term double insurance. Please draw an example. ওকে, থ্যাংক ইউ। আপনাকে মানে আমাদের কোশ্চেনটা কি ছিল, আমরা বলছি যে ডাবল ইন্স্যুরেন্সে যখন আমরা সেম রিস্ক এবং সেম সাবজেক্ট, ঠিক আছে, তাহলে আপনার কি হচ্ছে, আমরা সে কি করলাম, একটা প্রপার্টি ইন্স্যুরেন্স করলাম, সে আমার ভেহিকেলটা আমি ইন্স্যুরেন্স করলাম, কি করলাম, প্রথমে একটা প্রগতির সাথেও করলাম, পাশাপাশি এটা রিলায়েন্স ইন্স্যুরেন্সের সাথেও করলাম, ঠিক আছে। তাহলে বলছে আমার সেম সাবজেক্ট, সেম সাবজেক্ট কি, গাড়ি, ভেহিকেলটা হলো কি সাবজেক্ট। আমি যখন একের অধিক ইন্স্যুরেন্সের কোম্পানির সাথে ইন্স্যুরেন্স করলাম, সেটাকে বলবো আমি ডাবল ইন্স্যুরেন্স। আর রি ইন্স্যুরেন্সটা কি, যখন আমি কি করলাম, পার্ট আমি অন্য ইন্স্যুরেন্স কাছে ট্রান্সফার করলাম, আমি সে
প্রগতির কাছে কি করলাম, আমি গাড়িটা ইন্স্যুরেন্স করলাম, প্রগতি কি করলো, ওখান থেকে স্পেসিফিক যদি দেখা যায় যে আপনার মানে আর্থকোয়েক বা কোনো স্পেসিফিক পার্ট যদি সে অন্য ইন্স্যুরের কাছে ট্রান্সফার করে, সেটা হবে রি ইন্স্যুরেন্স। নাও ক্লিয়ার? স্যার ক্লিয়ার, বাট যখন আমার ক্ষতি হয়ে যাবে তখন আমাকে কি দুইটা ইনস্টিটিউট সেম টাইমে আমাকে ইয়ে দিবে, ক্ষতিপূরণ দিবে? না না, ইন প্রপোর্শনেট আপনার হচ্ছে, মানে সেম টাইম না, মানে আপনাকে আপনার কোশ্চেনটা হতে হবে যে আমি কি দুইটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাবো কিনা। সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার আপনার এই আমরা ইন্স্যুরেন্সের ডেফিনেশনে পাবো, বলা আছে যে ইন্স্যুরেন্স ইজ এ কন্ট্রাক্ট বিটুইন ইনস্যুরার এন্ড ইনস্যুরড অন দ্য কন্ডিশন অফ টেকিং প্রিমিয়াম। প্রিমিয়াম নেওয়ার কন্ডিশনে কি করা হয়, এনিবডি প্রমিস করবে আপনাকে ক্ষতিপূরণ দিবে, যেটা কি মেনশনড ইন দ্য কন্ট্রাক্টের ভিতরে থাকবে। ঠিক আছে, সেই অনুযায়ী আমাকে ওই ইন্স্যুরেন্স কোম্পানির প্রপোর্শনের দুইটা, আমি যদি রিইন্স্যুরেন্স হয়, সে আর্থকোয়েকের কোনো ক্ষতি হলো তাহলে কি হবে, তাহলে এক ধরনের ট্রিটমেন্ট হবে। আর যদি সে আমার গাড়িটা কি হলো আপনার কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হলো, সেটার ক্ষেত্রে আরেক ধরনের ক্ষতিপূরণ আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাবো। ওকে, নেক্সট আমরা আসি। নেক্সট হচ্ছে যেটা সেকশন 88 থেকে আসছে, আপনাদেরকে আমি সিনপসিসে প্রত্যেকটা কোশ্চেন যে সেকশন থেকে আসছে আমি রেফারেন্স সহ দিয়ে দিয়েছি। সারেন্ডার ভ্যালুটা মানে আপনার হচ্ছে সেকশন 88 এ বলা আছে, এটা হচ্ছে একটা মূলত যখন আপনি ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, আপনি সে প্রিমিয়াম কন্টিনিউ একটা সার্টেন পিরিয়ড দিয়ে আপনি কন্টিনিউ করলেন না, তখন একটা একটা কন্ডিশন আছে যে আপনাকে মিনিমাম 2 ইয়ার্স যদি আপনি প্রিমিয়াম দিয়ে থাকেন, তারপরে আপনি একটা ভ্যালু পাবেন, যেটাকে আমরা বলি সারেন্ডার ভ্যালু। যেটা হচ্ছে আপনি কি করলেন, ইন্স্যুরেন্স কোম্পানিটা মাঝপথে বা একটা পার্টিকুলার প্রিমিয়াম দিয়ে এরপরে আর কন্টিনিউ না করলে যে ভ্যালুটা পাওয়া যায়। ইফেক্টিভ প্রিমিয়াম রেট আমরা রিলিভেন্ট পাবো সেকশনে। ডিসেম্বর 2022 তে এটা মূলত একটা ব্যতিক্রমধর্মী ছিল, এটা আপনার ইড্রার একটা সার্কুলার। ইড্রা হচ্ছে, আমরা যখন ব্যাংক এবং এফআই পড়ছি তখন সবসময় রেগুলেটর কে কে পড়ছিলাম, বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, সিকিউরিটি এক্সচেঞ্জে পড়ছিলাম হচ্ছে বারবার কি, যারা লিস্টেড কোম্পানি তাদেরকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রুলস অ্যাক্ট ডিরেক্টিভ গুলো অনুযায়ী মেনে চলতে হয়। এখানেও সেম, আপনার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি ইদ্রা, ওরা টাইম টু টাইম যে সার্কুলার গুলো ডিরেক্টিভ গুলো ইস্যু করে ইন্স্যুরেন্স কোম্পানি গুলোকে, সেগুলো মেনটেন করতে, সেগুলো কমপ্লাই করে চলতে হয়। তো ডিসেম্বর 2022 তে যে কোশ্চেনটা ছিল, সেখানে বলা হচ্ছে ইনাবলিং লোন টু সিস্টার কনসার্ন বাই কিপিং লিয়েন অফ দ্য লাইফ ফান্ড। সে আপনি যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স করেন, আপনি লাইফ ইন্স্যুরেন্স করলে আপনি, বলা আছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গুলো যদি ওই লাইফ ফান্ডটা সে কোনো জায়গায় এফডিআর ফর্মে রাখলো, সেটাকে লিয়েন বা সিকিউরিটি হিসেবে রেখে সে যদি ফার্দার কোনো লোন নিয়ে থাকে সেটা পারবে না, এই সার্কুলারে বলা আছে। সার্কুলারটা আমরা আর ইন্স্যুরেন্স কোম্পানি যদি সেটা লিস্টিং হয়, হুম, সেই ক্ষেত্রে তো আমরা হচ্ছে যদি একটা কোশ্চেন আসে এবং যদি কোনো রেফারেন্স না দেয় যে কার আলোকে আমি এটা অ্যান্সার করব, সেই ক্ষেত্রে আমার যদি দুইটা আমি যে কোনো একটার আলোকে যদি অ্যান্সার করি, কোনো কোনো প্রবলেম তো নাই স্যার, যদি বিসেকের আলোকে আমি করি? না, আমরা হচ্ছে আমাদেরকে তো হচ্ছে কমপ্লাই করতে হবে দুইটাই। ঠিক আছে, ইন্স্যুরেন্স অ্যাক্ট আমাকে ফার্স্ট হচ্ছে আমাকে ইদ্রার যে সার্কুলার গুলো দিচ্ছে, সেকেন্ড হচ্ছে আমি কি করলাম, এজ এ লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে লিস্টেড হলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসিসির আন্ডারে, ডিএসসি তো সিএসসি তে লিস্টেড হলাম, তখন আমাকে ডিএসসি লিস্টিং রেগুলেশন গুলো মানতে হবে, বিসেকের ডিরেক্টিভ গুলো মানতে হবে। তা আপনার এখানে কোশ্চেন হতে পারে যে, আর যদি আমাদের কেস আসে, ইন্স্যুরেন্স অ্যাক্টে বলা হলো লিস্টেড, মানে এবিসি ইজ এ লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি অপারেটিং ইন বাংলাদেশ, সে তারপর ডিটেল আপনাকে কিছু দিল, ওই টার্মটা থেকে আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে সিকিউরিটিজ ল এবং ইন্স্যুরেন্স অ্যাক্ট বা ইদ্রার যে সার্কুলার গুলো, ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 এবং ইদ্রার সার্কুলার গুলো কমপ্লাই করে আমাকে ওই কেসটা সলভ করতে হবে। এখানে অরি হওয়ার কিছু নেই। আমরা সিকিউরিটিজ অ্যাক্ট যদি ভালোভাবে বুঝে থাকি আর ইন্স্যুরেন্স অ্যাক্টের আজকে যদি ক্লাসটা একটু মনোযোগ দেই, সার্কুলার গুলো যদি একটু মনোযোগ দিয়ে পড়ি, প্লাস হচ্ছে আমি যেই রিমেইনিং সেশনে যে কথাগুলো বলবো সেগুলো যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, আশা করি আপনারা যে কোনো কেস আপনারা ক্লাস শেষে দেখবেন, আপনার ইন্স্যুরেন্স অ্যাক্ট নিয়ে আমরা যদি পাস্ট কিছু কোশ্চেন সলভ করে দিই, আপনারা দেখবেন যে এটা কনফিডেন্স আসবে। আপনারা মোটামুটি এখানে কি পাবেন যে আমাকে যে ধরনের কেজে আসুক, সিকিউরিটিজ ল মার্চ করে দিক
বা ব্যাংকিং একটার সাথে মার্চ করে দিক, আমি আশা করি আনসার দিতে পারবো। ওকে, অগস্ট 2022 তে যেটা ছিল এখানে হচ্ছে আপনার রিপিটেড কোশ্চেন ছিল, দুইটা সেশন দেখেন, অগস্ট 2022 এবং ডিসেম্বর 2021, একবারে সেম কেস সেম কোশ্চেন আসছে, যেটা সেকশন 58 থেকে, যে offered lucrative commission for soliciting insurance business, can accept the offer। আপনাকে কি করলো, একটা লুক্রেটিভ কমিশন অফার করলো, আপনি কি অফারটা নিতে পারবেন কিনা। আমাকে সেকশন 58 এ কিছু রেস্ট্রিকশন কথা বলা আছে, ওই রেস্ট্রিকশন গুলো মেনেই আমাকে কি করতে হবে, ইন্স্যুরেন্স বিজনেস সলিসিট প্রকিউর ক্ষেত্রে আমাকে কমিশনটা অফার করতে হবে। দেন এপ্রিল 2021 এ বলছে সারেন্ডারেবল, আমরা আগে যেটা বললাম সেকশন 88 থেকে আসছে, ইফেক্টিভ প্রিমিয়াম রিপিটেড কোশ্চেন। ডিসেম্বর 2020 তে আসছে, ক্যান স্ট্যাটিউটরি অডিটর বি অ্যাপয়েন্টেড টু কন্ডাক্ট এ স্পেশাল অডিট ডিউরিং দ্য সেম পিরিয়ড। ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে বলছে যে তার যে স্ট্যাটিউটরি অডিটর আছে সে কি স্পেশাল, তাকে দিয়ে কি আমরা স্পেশাল অডিট করাতে পারবো কিনা, যেটা আমরা সেকশন 29 এ পাবো। 28 হচ্ছে আমার স্ট্যাটিউটরি অডিটর, আর স্পেশাল অডিটর হচ্ছে আমার সেকশন 29 এ বলা আছে। স্পেশাল অডিটর কে অ্যাপয়েন্ট করবে এবং তার ফিসটা কে ডিটারমাইন করবে এবং কে পে অফ করবে, এখানে হচ্ছে আমরা সেকশন 29 এ গেলে ডিটেইলি দেখতে পাবো। আমরা এখানে একটা সামারি দেই, আমরা ব্যাংক এবং এফআই তে কি পড়েছিলাম, যে আপনি আপনার যে স্ট্যাটুটরি অডিটর তাকে দিয়ে আপনি ভ্যালুয়েশনের কাজ করাতে পারবেন বা ইন্টারনাল অডিটের কাজ করাতে পারবেন। নো নো স্যার। No, আমরা ওই একটা টার্ম মনে রাখলেই হবে, এখানেও সেম, ব্যাংক এফআই হোক ইন্স্যুরেন্স হোক আমার যে ক্ষেত্রে হোক, আমি স্পেশাল অডিটর অবশ্যই শ্যাল বি ডিফারেন্ট পার্সন, শ্যাল বি ডিফারেন্ট ফ্রম কি। স্যার মাঝে মধ্যে স্যার কিছু কিছু কোশ্চেনের সলিউশন স্যার দেখি এইভাবে, আহ ওইরকম সেফগার্ড যদি মেনটেন করা যায় তাহলে পসিবল, বা এরকম কিছু কিছু অ্যান্সার মাঝে মধ্যে স্যার পাই, আহ এবং লিস্টেড কোম্পানির ক্ষেত্রেও স্যার। না, এখানে হচ্ছে আমি আপনাকে, আপনি তো ইন্স্যুরেন্সের সাথে মার্চ করে ফেলতেছেন কিছু কিছু ইন্স্যুরেন্সের সাথে ক্লিয়ার। আপনি লতে যখন আনসার দিবেন তখন আসলে বেসিক্যালি কি আমাকে সেফগার্ড কখন হবে, আমি অ্যাজ এ একটা ইন্ডিভিজুয়াল এক্স ফার্মকে দিয়ে আমি কি করলাম, তাকে কমপ্লায়েন্স কোড অডিট করালাম। তো এক্স ফার্মের একজন পার্টনার আরেকজন পার্টনারকে দিয়ে আমি কি করলাম, আমার ট্যাক্সের সার্ভিসটা দিলাম। ঠিক আছে, মানে একই ফার্ম বাট আমরা অনেক সময় ডিফারেন্ট ফার্ম পার্টনার দিয়ে অনেক সময় কি করি, কেউ আপনার ট্যাক্সের সার্ভিস দিচ্ছে, কেউ হচ্ছে কমপ্লায়েন্স অডিট করতেছে, আবার দেখা গেছে যে আরেকজন স্ট্যাটিউটরি অডিট। এখানে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। ঠিক আছে, প্রপার মানে আমাদের যেই কোড গুলো আছে, আইফেক এর যে কোড গুলো আছে, কোড গুলো আসলে প্রপারলি কমপ্লাই করা হয় না অনেক সময়। এখানে কিন্তু বিসেক প্লাস হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক অনেক সময় আপনাকে ওই যখন ওরা আপনার কি বলে বিসেক থেকে, সরি ইন্স্যুরেন্স অ্যাক্ট থেকে, তো যখন তারা ইন্সপেকশনে আসে বা এফআইডি থেকে বা বিআরপিডি থেকে, তখন তারা কিন্তু অনেক সময় আপনার ওই অডিটরের রিপোর্টটা অ্যাকসেপ্ট নাও করতে পারে, তারা অনেক সময় ডিরেকশন দিতে পারে আপনাকে সেপারেট অডিটর অ্যাপয়েন্ট করে আপনার ওই পার্টিকুলার অডিট। আমি কিন্তু একটা পার্টিকুলার কোম্পানির এক্সাম্পল দিই আপনাকে, একটা এফআই রিসেন্টলি তারা কিন্তু আগের একটা বছরের, এখন হচ্ছে 2022 সালের অডিট কমপ্লিট হয়ে গেছে। আপনার কি বলে, ইভেন তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনার অলরেডি বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকে ইন্সপেকশন রিসেন্টলি এসে তাদেরকে ওই বছরের আবার পুনরায় অডিট করতে বলছে। ঠিক আছে, এই বছরে যখন অডিটেড যখন এক্সটার্নাল অডিটে আসছে, তারা আগের বছরে যেটা আমার হয়ে গেছে, যেটা অলরেডি আমার অডিটেড রিপোর্ট সাবমিট হয়ে গেছে, এক্সটার্নাল রিপোর্ট অডিটর অডিট রিপোর্ট দিয়েছে, বাংলাদেশ ব্যাংকের রেগুলেটর আরজিএসসি সব জায়গায় সাবমিট হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন এখন এসে আবার পুনরায় আগের বছরের অডিটটা মানে একটা এফআই কে ডিরেকশন দিছে করার জন্য। ওকে, সে আমরা ডিসেম্বর 29 কোশ্চেনটা দেখি, যে পাওয়ার অফ দ্য ইদ্রা টু ইন্সপেক্ট আর আস্ক ফর ইনফরমেশন, এটা হচ্ছে সেকশন 49 থেকে। সেকশন 49 এ এখানেও বাংলাদেশ ব্যাংকে যেরকম পড়ছে, এখানেও বলা আছে যে ইন্সপেকশন বা তারা যে কোনো ইনফরমেশন আস্ক কল করতে পারবে কিনা, ইদ্রার সে পাওয়ারটা, যেটা আমার 49 এ বলা আছে। দেন হচ্ছে সেকশন 17 এবং 18 থেকে আপনার ওই সেশনে একটা কোশ্চেন আসছিল প্রিমিয়াম কালেকশন এবং প্রিমিয়ামের রেট ডিটারমিনেশনের ক্ষেত্রে। আর জুন 2019 এ আসছিল রিপিটেড সারেন্ডার কোশ্চেন, তারপর বেনিফিট ইন্স্যুরেন্স পেমেন্টের ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন আছে, ডিসেম্বর 18 তে নমিনেশন এবং অ্যাসাইনমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসিস ক্ষেত্রে। জুন 17 তে আসছিল ডাবল ইন্স্যুরেন্স নিয়ে কোশ্চেন। ডিসেম্বর 2016 তে আসছিল আপনার
সলভেন্সি মার্জিন, যেটা সেকশন 43 তে আছে। এটা হচ্ছে একটা রিজার্ভ ফান্ড, যেটা আমরা দেখতে পাবো এখানে কি কি কন্ডিশন ফুলফিল করতে হয়। দেন হচ্ছে জুন 16-এ আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়ামের রিবেট দেওয়ার ক্ষেত্রে, লোন দেওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন, ডিসেম্বর 15-এ সারেন্ডার ভ্যালু এবং সারেন্ডার ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা, একটা প্র্যাকটিক্যাল ম্যাথ যেটা আমরা আজকে ক্লাসও করবো, এই রিলেটেড কোশ্চেন আসছিল। জুন 15-এ আসছিল ইন্স্যুরেন্স প্রিমিয়ামের রিবেটের ক্ষেত্রে লোন, রিপিটেড কোশ্চেন। তারপর ডিসেম্বর 14-তে আসছিল রিনিউয়াল অফ ইন্স্যুরেন্স কোম্পানি, যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয় সেটা রিনিউয়ালের ক্ষেত্রে, যেটা সেকশন 11 থেকে। দেন হচ্ছে ক্যান অডিটর, এটা রিপিটেড স্ট্যাটুটরি স্পেশাল অডিট করতে পারবে কিনা এট এ টাইম। দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং নমিনেশন লাইফ ইন্স্যুরেন্সে রিপিটেড ভারিয়াস পেমেন্টস এর ক্ষেত্রে কি কি রুলস রেগুলেশন, যেটা সেকশন 56 এবং 57 কভার করছে। তারপরে যে রিপিটেড কোশ্চেন, ডিটারমিনেশন প্রিমিয়াম অফ সেকশন 17 and 18, পাওয়ার অফ দ্য ইন্টার টু আস্ক ফর ইনফরমেশন সেকশন 49। দেন হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাব্রোডের ক্ষেত্রে এবং সলভেন্সি মার্জিনের ক্ষেত্রে, যেটা জুন 2013-এ আসছে। তো এই হলো আমাদের মোটামুটি লাস্ট 10 ইয়ার্স এর একটা সামারি। তো আমরা এখানে কি দেখতেছি, অনেকগুলোই কিন্তু রিপিটেড কোশ্চেন আসতেছে। আমার একটা কিন্তু খুব ছোট, তো সো দেখা যায় যে আপনার একই কোশ্চেন একই কেস বারবার মানে রিপিট হচ্ছে। ঠিক আছে, সো আপনাদের লাস্ট 10 ইয়ার্স এর এই কোশ্চেন গুলো থেকে আপনারা, আমি সাজেস্ট করব আপনারা, আমি যখন একটা শেষ করব এবং কিছু কোশ্চেন করাবো, আপনারা লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন নিজেরা বাসায় সলভ করবেন। আশা করি এই 10 ইয়ার্স এর এই যে সামারিটা আছে এখান থেকে এবং এক থেকে যে কোশ্চেন গুলো আমরা মানে মানে আপনাদের ইন্স্যুরেন্স একটা 10% মার্ক পাওয়া, এর বাইরে আর কিছু দরকার নেই। গট মাই পয়েন্ট? যখন 10 ইয়ার্স এর কোশ্চেন সলভ করতে যাব, ধরেন আমি হচ্ছে 5 ইয়ার্স ব্যাক কোশ্চেন সলভ করতে গেলাম, সেক্ষেত্রে আমি তো অ্যান্সার পাইলাম, বাট এটার আপডেট কোনো সার্কুলার ছিল কিনা সেটা তো আমি তো বা জানি না। ওই ক্ষেত্রে ওই জায়গাটা আমি কিভাবে সেভগার্ড দেবো? ওকে, আমরা আজকে যে একটা করব এই পর্যন্ত, সে অক্টোবর 13 আজকে পর্যন্ত আপনার কাছে আপডেটেড আমি দিয়ে দিব। ঠিক আছে। আর ইডরার সার্কুলার আসলে বাংলাদেশ ব্যাংকের মতো এরকম ফ্রিকোয়েন্টলি আসে না। ইডরা খুব আপনার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখা যায় খুব চেঞ্জ হয় না। আমরা যে একটা আছে 2010, এটাই আছে এখন। এটা রিলেটেড আপডেটেড সার্কুলার সাথে যত প্রকার ইনকর্পোরেটেড চেঞ্জ ইনকর্পোরেট করা দরকার, আমি 2010 এর এই আমার সিনপসিসের মধ্যে করেছি। আপনারা একটা ভালো মতে স্টাডি করবেন। আমি যাই ডিটেইলি একটু। ফার্স্ট, ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010, প্রথম হচ্ছে আপনার সেকশন 2, যেটা ডেফিনেশন কভার করছে। ডেফিনেশনের সেকশন 2 এর সাবসেকশন 28, যেখানে ইন্স্যুরেন্সের ডেফিনেশনে বলা হয়েছে যে, আপনার টার্ম গুলো মনে রাখেন যে ইন্স্যুরেন্স মিনস দ্য পলিসি অ্যান্ড কন্ট্রাক্ট অন দ্য কন্ডিশন অফ টেকিং প্রিমিয়াম, anybody promises to make payment on the happening of any incident mentioned in the contract. আমি কয়টা কথা বললাম? এটা হচ্ছে কি একটা পলিসি এন্ড কন্ট্রাক্ট। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে অন দ্য কন্ডিশন অফ টেকিং প্রিমিয়াম। থার্ড বলছে কি এনিবডি প্রমিসেস টু মেক পেমেন্ট। ফোর হচ্ছে অন দ্য হ্যাপেনিং অফ এনি ইনসিডেন্ট। আর লাস্ট ওয়ান হচ্ছে মেনশনড ইন দ্য কন্ট্রাক্ট। তাহলে আমি টোটাল কি 5টা কথা বললাম। আপনারা ডেফিনেশনে এই 5টা টার্ম মনে রাখলেই ইন্স্যুরেন্সের অ্যাক্ট মানে ইন্স্যুরেন্স বলতে কি বুঝে আমরা ডিটেইলি পেয়ে যাবো। যে এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট, কার মধ্যে আপনি আপনার মধ্যে এবং আপনি যে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরার এবং ইন্স্যুরের মধ্যে কি এটা একটা কন্ট্রাক্ট। সেকেন্ড হচ্ছে অন দ্য কন্ডিশন অফ টেকিং প্রিমিয়াম, তাহলে প্রিমিয়াম নেওয়ার কন্ডিশনে কি করবে। থার্ড, এনিবডি প্রমিসেস টু মেক পেমেন্ট, কখন করবে। অন দ্য হ্যাপেনিং অফ এনি ইনসিডেন্ট, কিভাবে, মেনশনড ইন দ্য কন্ট্রাক্ট। কন্ট্রাক্টে যেভাবে বলা থাকবে, বলা আছে যে ওর উপর বেসিস করে আপনাকে কি করবে, মেক দ্য পেমেন্ট। থার্ড, সেকেন্ড হচ্ছে ইন্স্যুরার। আমরা যেটা বললাম কি দুইটা পার্টি, একটা হচ্ছে ইন্স্যুরার, একটা হচ্ছে ইনস্যুরড। ইন্স্যুরার হচ্ছে কি যে ইন্স্যুরেন্স বিজনেস ক্যারি করে। ইন্স্যুরার মিনস এনি ইন্ডিভিজুয়াল অর বডি কর্পোরেট incorporated under the law of Bangladesh or the law of any country which carries an insurance business in Bangladesh or for the purpose of insurance business employs a representative maintains a place of business in Bangladesh. থার্ড, সেকেন্ড পার্টিকে ইনস্যুরড বা পলিসি হোল্ডার হচ্ছে যার অনুকূলে কি করা হয়, ইন্স্যুরেন্সটা করা হয়েছে।
means a person to whom a policy is insured. তাহলে পলিসি হোল্ডার বা ইনস্যুর হচ্ছে কি টু হোম, যার অনুকূলে কি করা হয় পলিসিটা ইনস্যুর করা হয়। তাহলে আমরা ইন্স্যুরেন্স, ইনস্যুরার এবং ইনস্যুরড এই তিনটা টার্ম বুঝতে পেরেছি। ইয়েস স্যার। সেকেন্ড আসছেন সেকশন 5 এ বলছে ক্লাসিফিকেশন অফ ইন্স্যুরেন্স বিজনেস। তাহলে ইন্স্যুরেন্স বিজনেস হতে পারে কি আইদার লাইফ ইন্স্যুরেন্স অথবা নন লাইফ ইন্স্যুরেন্স। আমরা সিম্পলি বলবো যে একটা লাইফ ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স কি? লাইফ ইন্স্যুরেন্স মিনস কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স আপন হিউম্যান লাইফ। তাহলে হিউম্যান লাইফের উপরে যে ইন্স্যুরেন্সটা করা হয় সেটাকে আমরা বলবো কি লাইফ ইন্স্যুরেন্স। আর নন লাইফ ইন্স্যুরেন্স কি? নন লাইফ ইন্স্যুরেন্স মিনস অল আদার ক্লাসেস অফ ইন্স্যুরেন্স এক্সেপ্ট ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট আপন হিউম্যান লাইফ, মানে হিউম্যান লাইফ ব্যতীত কি সমস্ত ইন্স্যুরেন্স কে বলবো আমরা নন লাইফ ইন্স্যুরেন্স। তাহলে নন লাইফ ইন্স্যুরেন্স কোনগুলো হতে পারে? নন লাইফ ইন্স্যুরেন্স হতে পারে ফায়ার ইন্স্যুরেন্স, হতে পারে ম্যারিন ইন্স্যুরেন্স হতে পারে, তারপর মিসসেলেনিয়াস কিছু ইন্স্যুরেন্স আছে যেমন ক্যাশ ইন সেভ। আমরা অনেক সময় অফিসে যারা আহ মানে সচরাচর ইন্স্যুরেন্সের মধ্যে যেমন ক্যাশ ইন সেভ, ক্যাশ ইন ট্রানজিট। ঠিক আছে, ক্যাশ ইন সেভটা কি? ক্যাশ ইন সেভ হচ্ছে আপনি অফিসের ভল্টে যে ক্যাশটা মেনটেন করতেছেন তার জন্য আপনি ইন্স্যুরেন্স করবেন। এখানে যদি কোনো অকারেন্স বা ইনসিডেন্স হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে আপনাকে ক্ষতিপূরণ দিবে। ক্যাশ ইন ট্রানজিট ইন্স্যুরেন্সটা কি? ক্যাশ ইন ট্রানজিট হচ্ছে আপনি আপনার কোনো অফিস অ্যাসিস্ট্যান্টকে আপনি ব্যাংকে ক্যাশ উইথড্রর জন্য পাঠালেন। তো এখানে যে ডিস্টেন্সটা ব্যাংক এবং আপনার অফিসের মধ্যে যে ডিস্টেন্সটা, আপনি কিন্তু এখানে যখন ক্যাশ ইন ট্রানজিট করবেন যাকে পাঠাবেন তার নামও কিন্তু ক্যাশ ইন ট্রানজিট পলিসিতে থাকতে হয়। তো এখানে যদি কোনো ইনসাইডেন্স হয় তাহলে কি করবে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দিবে। তারপর এই ক্ষেত্রে প্লিজ। আহ, যদি কোনো ইনসাইডেন্স হয় সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে প্রপার ওয়েতে জাস্টিফাই করবে কিভাবে যে অ্যাকচুয়ালি ফ্যাক্ট হয়েছে কিনা? হ্যাঁ, এখানে আসলে আপনি যখন ইন্স্যুরেন্সের ক্লেমটা করবেন তারা তো আপনার ক্লেমের উপর বেসিস না, তারা প্রথম কি করে আপনারা যদি প্র্যাকটিক্যালি কেউ ইন্স্যুরেন্সের পেয়ে থাকেন তখন বুঝুন ওরা কিন্তু একজন সার্ভেয়র অ্যাপয়েন্ট করে। ফার্স্ট সার্ভেয়রই কিন্তু কি করবে আপনার আপনি ব্যাংক এবং আপনার অফিসের ডিস্টেন্সে কোনো একটা ইনসাইডেন্স হলো, সে ওই এলাকায় টোটাল সিসিটিভি কাভারেজ বা আদার পুলিশ স্টেশনে জিডি করা, জেনারেল ডায়েরি করা হয়েছে কিনা এই সব কিছু কিন্তু ডকুমেন্ট সে দেখবে। দেখার পরে সবকিছু যদি তাকে রিজনেবল হয় সে একটা কত কি পরিমাণ ক্ষতি হয়েছে যেটা আমরা অ্যাকচুয়ালি অনেক সময় পাবো টার্মগুলো, সে কি করে একটা মানে ইন্স্যুরেন্স আপনি তো একটা ক্লেম করলেন, সে ওই সার্ভেয়র কিন্তু আলাদা করে একটা মানে আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই ভ্যালুটা কিন্তু সে তার রিপোর্টে দিবে, এবং সার্ভেয়র যে রিপোর্টটা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিবে তার উপর বেসিস করে কিন্তু আপনাকে ক্ষতিপূরণটা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন অফ ইন্স্যুরেন্স কোম্পানি। No person shall, without obtaining a registration certificate from the authority, carry on any insurance business under the Act. তাহলে এখানে অথরিটি বলতে কি বোঝায়? অথরিটি বলতে আমরা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, ইদ্রা। ঠিক আছে, আমরা এখানে ইন্স্যুরেন্স টার্মে অ্যাক্টে যতবার অথরিটি কথা বুঝবো তত বুঝে নিব কি এটা হচ্ছে ইদ্রাকে মিন করা হয়েছে। আমার হচ্ছে ইদ্রা কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স ছাড়া কোনো কোম্পানি ইন্স্যুরেন্স বিজনেস ক্যারি করতে পারবে না, প্রোভাইডেড দ্যাট জীবন বীমা কর্পোরেশন এন্ড দ্য সাধারণ বীমা কর্পোরেশন যারা 1973 ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী ইনকর্পোরেটেড তাদেরকে বলা হচ্ছে শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন রেজিস্টার্ড। তারা নতুন করে ইন্স্যুরেন্সের জন্য লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে না, শ্যাল বি ডিমড টু বি রেজিস্টার্ড। সেকেন্ড পয়েন্ট যেটা বলছে এনি পার্সন উইলিং টু ক্যারি অন ইন্স্যুরেন্স বিজনেস, যদি কেউ ইন্স্যুরেন্স বিজনেস বা লাইফ ইন্স্যুরেন্স নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস সে যদি ক্যারি করতে চায় শ্যাল হ্যাভ টু অ্যাপ্লাই, তাকে কি করতে হবে প্রেসক্রাইব ফি পরিশোধ করে ইদ্রার প্রেসক্রাইব ফর্মে তাকে অ্যাপ্লাই করতে হবে। ইফ অ্যান ইন্স্যুরার রেজিস্টার্ড, যারা 1938 অনুযায়ী যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি অলরেডি রেজিস্টার্ড তারা যদি কি ডিজায়ার্স টু কন্টিনিউ ইন্স্যুরেন্স বিজনেস তাদেরকে প্রেসক্রাইব ফি পরিশোধ করে উইথিন 6 মান্থের মধ্যে কি করতে হবে ইদ্রার কাছে অ্যাপ্লাই করতে হবে। এখানে কি কি ডকুমেন্ট দিতে হবে? প্রথম বলছে হোয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ আ কোম্পানি, অ্যাপ্লিক্যান্ট যদি কোম্পানি হয় তাকে বলছে যে a certified copy of memorandum of association and articles of association, name, address, occupation and tax identification number of its
ডাইরেক্টরস। তাহলে কোম্পানির ক্ষেত্রে বলছে যে তার মেমোরান্ডাম আরজেএসসি সার্টিফাইড মেমোরান্ডামের কপি দিতে হবে, ডাইরেক্টর দ্য ডিন, তারপর হচ্ছে অ্যাড্রেস, অকুপেশনের ডিটেলসটা দিতে হবে। যদি ইন্স্যুরেন্স কোম্পানি যারা 1938 অনুযায়ী রেজিস্টার, তাদের প্রিন্সিপাল অফিসের ফুল অ্যাড্রেস দিতে হবে, তাদের বোর্ডে যে সমস্ত ডিরেক্টর আছেন তাদের নেম, অ্যাড্রেস এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রোভাইড করতে হবে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই কি করতে হবে বলা আছে, এভরি অ্যাপ্লিকেশন আন্ডার দিস সেকশন শ্যাল বি সার্টিফাইড বাই এ ডিক্লারেশন সাইন্ড বাই দ্য পারসন মেকিং দ্য অ্যাপ্লিকেশন দ্যাট দ্য স্টেটমেন্ট অ্যাকম্পানিং, মানে আপনি যে স্টেটমেন্ট এবং যে ডিটেল সাপোর্টিং গুলো দিচ্ছেন সেগুলো ট্রু অ্যান্ড অ্যাকিউরেট, আপনাকে একটা ডিক্লারেশনে সার্টিফাই করে দিতে হবে। সেকশন 9 হচ্ছে ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনি সেকশন 8 অনুযায়ী কি করলেন, অ্যাপ্লিকেশন সাবমিট করলেন, এখন আপনার ইদ্রা কি কি বিষয় দেখে সে আপনার সার্টিফিকেটটা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করবে। ফার্স্ট বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ইনকর্পোরেটেড or registered in Bangladesh or outside Bangladesh under the law of Bangladesh or any other country। এখানে কি বুঝাইছে যে আপনাকে অবশ্যই কি হতে হবে, আন্ডার দ্য ল, যেগুলো বোল্ড আছে খেয়াল করেন, ইনকর্পোরেটেড আপনাকে কি হতে হবে, বাংলাদেশের বা অন্য যে কোনো দেশের আপনাকে কি করতে হবে, অবশ্যই ল, আইন দ্বারা ইনকর্পোরেট হতে হবে। আপনি যদি কোনো অ্যাব্রোড কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, আপনি যদি দেশে আপনি কি করেন, বাংলাদেশে ইন্স্যুরেন্স বিজনেস ক্যারি করার জন্য আপনি অ্যাপ্লাই করলেন, আপনাকে অবশ্যই কি হতে হবে, আপনি যে দেশের ওই দেশের আইন দ্বারা ইনকর্পোরেটেড হতে হবে। সেকেন্ড হচ্ছে দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট ইন রিলেশন টু মিনিমাম পেইড আপ শেয়ার ক্যাপিটাল। ইন্স্যুরেন্সের যে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল রিকোয়ারমেন্ট গুলো আছে বা মিনিমাল যে স্ট্যাটুটরি ডিপোজিট যেটা মেইনটেইন করতে হয়, সেটা আপনাকে মেইনটেইন করতে হবে। আপনারা চাইলে নোট করতে পারেন, মিনিমাম পেইড আপ ক্যাপিটাল হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের জন্য 30 crore আর নন লাইফ ইন্স্যুরেন্সের জন্য 40 crore, যেটা আমাদের সেকশনে আছে। আর স্ট্যাটুটরি ডিপোজিট আমাকে মিনিমাম রাখতে হয় হচ্ছে ফর লাইফ ইন্স্যুরেন্স 1.5 কোটি টাকা এবং ফর নন লাইফ ইন্স্যুরেন্স 2.5, দ্যাট মিনস 2.5 কোটি টাকা আমাকে স্ট্যাটুটরি ডিপোজিট মেইনটেইন করতে হয়। আপনার জেনারেল ম্যানেজমেন্ট হবে বলা আছে দ্য অ্যাপ্লিক্যান্টস জেনারেল ম্যানেজমেন্ট ইজ গুড এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনাকে কি হতে হবে, সাউন্ড হতে হবে। Then the provision of this act relating to effective of reinsurance arrangement, আপনাকে reinsurance arrangement যে কন্ডিশন সেটা কমপ্লাই করতে হবে। the project in আপনার কি থাকবে, adequate earning prospect থাকতে হবে to meet up liabilities, আপনাকে কি করতে হবে, আর্নিং আপনার লাইবিলিটি মিট আপ করার মতো আর্নিং ক্যাপাসিটি এডুকেট থাকতে হবে। আপনাকে অ্যাকচুয়ারি যা বা আদার যে কোয়ালিফাইড অফিসিয়ার যেটা আপনার ইন্স্যুরেন্স বিজনেস ক্যারি করার জন্য প্রয়োজন লাইফ ইন্স্যুরেন্সের, সেই ফ্যাসিলিটিসটা থাকতে হবে। এই কন্ডিশন গুলো দেখে কি হবে, ইডরা আপনার অনুকূলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করবে। সেকেন্ড পয়েন্টে বলছে when the authority finds the application of an applicant not appropriate, যদি যা আপনার অ্যাপ্লিকেশন এবং তার সাথে যে সাপোর্টিং গুলো আপনি দিলেন সেগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে ইডরা কি করতে পারবে, সেটা ইট শ্যাল রিফিউজ, মানে সে রিফিউজ করতে পারবে এবং তাকে অবশ্যই কি থাকবে, আপনাকে একটা রিজনেবল অপরচুনিটি দিবে আপনার এই গ্রাউন্ডে আপনার স্টেটমেন্ট সাবমিট করার জন্য। A person aggrieved by the refusal of application of a certificate may apply to the authority। তাহলে কি করতে হবে, যদি কেউ এই ইডরার ডিসিশনের কারণে কেউ অ্যাগ্রাইভড মানে ক্ষতিগ্রস্ত হয়, সে উইথিন 30 days এর মধ্যে ইডরার কাছে অ্যাপ্লাই করতে পারবে। the application shall reject বলা আছে, আপনি যদি প্রেসক্রাইব ফি পরিশোধ ইডরা যে টাইম টু টাইম আপনাকে প্রেসক্রাইব ফি যেটা ডিটারমাইন করে দেবে সেটা যদি আপনি পরিশোধ না করেন, সেই সার্কামস্ট্যান্সে কিন্তু ইডরা আপনার অ্যাপ্লিকেশনটা কি করতে পারবে, রিজেক্ট করতে পারবে। সেকশন 10 বলছে উইথহোল্ডিং অর ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন। তাহলে আমরা সেকশন 9 এ কি হলো, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু হলো, এখন কি কি সার্কামস্ট্যান্সে আপনার একটা ভ্যালিড লাইসেন্স থাকা সত্ত্বেও কি থাকবে, ইডরা লাইসেন্সটা উইথহোল্ড করে রাখতে পারে বা ক্যান্সেল করতে পারে। প্রথম হচ্ছে fails to comply with the provisions of section 23 and 119 as to deposit। আপনার যে ডিপোজিটের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, ডিপোজিটের যে মিনিমাম যে পরিমাণ ডিপোজিট, আমি একটু আগে বললাম কি স্ট্যাটুটরি ডিপোজিট কত রাখতে হয় ফর লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স স্যার 30 কোটি। না 30 কোটি তো পেইড আপ ক্যাপিটাল, ডিপোজিট হচ্ছে 1.5 কোটি। 1.5 কোটি। আর নন লাইফ ইন্স্যুরেন্সের হচ্ছে 2.5 কোটি। 2.5 কোটি। হ্যাঁ, গুড। তারপর হচ্ছে ডাজ নট কমেন্স বিজনেস উইথিন 1 year অফ ইটস অফ বিং রেজিস্টার্ড। তাহলে রেজিস্ট্রেশনের 1 বছরের মধ্যে যদি আপনি বিজনেস
শুরু না করতে পারেন তাহলেও কিন্তু ইদ্রা আপনার লাইসেন্স ক্যান্সেল বা উইথড্রল করতে পারে। দেন বলছে আপনার বিজনেস যদি কি হয়, এখানে বোল্ড করা আছে ওন্ড আপ, হ্যাজ গন ইনটু লিকুইডেশন বা ইনসলভেন্ট, বা আপনি যদি অ্যামালগেমেটেড হয়ে যান, সেক্ষেত্রে ইদ্রা কি করতে পারে, আপনার লাইসেন্স ক্যান্সেল করতে পারে। দেন হচ্ছে ইজ ক্যারিং অন ইজ বিজনেস ডেট্রিমেন্টাল, সে এমন ভাবে বিজনেস ক্যারি করতেছে যেটা তার পলিসি হোল্ডারদের ইন্টারেস্টের জন্য ডেট্রিমেন্টাল বা ওভারঅল ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কি হার্মফুল, তাহলেও আপনার লাইসেন্স ক্যান্সেল হতে পারে। ইজ আনএবল টু মিট ইটস অব্লিগেশন, তার আপনার অব্লিগেশন গুলো মিটাবের জন্য আনএবল বা ফেলস টু মেইনটেইন সলভেন্সি মার্জিন, যেটা আমরা বলছি সেকশন 43 তে, যেটা দেখতে পাবো যে সলভেন্সি মার্জিন একটা রিজার্ভ ফান্ড, সেই রিজার্ভ ফান্ড যদি আপনি মেইনটেইন করতে ফেলিওর হন, সেই সার্কামস্টেন্সেও আপনার লাইসেন্স ক্যান্সেল হতে পারে। কন্ট্রাভেন্স এনি প্রভিশন, আপনার ইদ্রা টাইম টু টাইম যে সমস্ত সার্কুলার গুলো বা ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 এর যে সেকশন ডিরেক্টিভ গুলো আছে সেগুলো যদি কমপ্লাই করতে, সেগুলো যদি আপনি কন্ট্রাভেন্ট ভায়োলেট করেন, সেক্ষেত্রে আপনার লাইসেন্স ক্যান্সেল হতে পারে। ইজ ফাউন্ড ইনভলভ ইন ইমোরাল অথবা কোনো ম্যাল প্র্যাকটিসের সাথে যদি জড়িত থাকেন। সর্বশেষ যে পয়েন্টটা বলছে যে আপনি কেউ ইন্স্যুরেন্সে ক্লেম করলো, ক্লেম করার পরে সার্ভেয়র সে প্রপার জাস্টিফাই হলে তার ফাইনাল সে কত টাকা পাবে সেটা ফাইনাল জাজমেন্টটা হয়ে গেল। বলা আছে ফাইনাল জাজমেন্টের 3 মান্থ হয়ে গেল যদি কেউ কি সেটা ক্লেমটা মিট আপ করতে না পারে, সেক্ষেত্রেও ইদরা তার লাইসেন্স উইথহোল্ড বা ক্যান্সেল করে দিতে পারে। Where the authority decides to cancel any registration certificate under this section, it shall give notice in writing to the insurer of its decision within 15 days, and the decision shall take effect on such date as may be specified in the notice. তাহলে ইদ্রা যখন কোনো ইন্স্যুরেন্স কোম্পানির আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান্সেল করবে, সে তার ডিসিশন নেওয়ার 15 ডেজ, উইদিন 15 ডেজ এর মধ্যে কি করবে, তাকে নোটিফাই জানিয়ে দিবে, এবং সেটা ইফেক্টিভ হবে অন সাচ ডেট অ্যাজ মে বি স্পেসিফাইড ইন দ্য নোটিস। নোটিসে তার যেদিন থেকে বলা আছে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান্সেল যেটা ইফেক্টিভ হবে, সেই দিন থেকে সে নাম্বার 80 বলা আছে যে হয় রেজিস্ট্রেশন হবে ক্যান্সেল কি করতে পারবে না, সে নতুন কোনো ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট কারোর সাথে সে নতুন ফার্দার কোনো ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করতে পারবে না। সেকশন 11 হচ্ছে রিনিউয়াল অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনার সেকশন 9 অনুযায়ী যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ইস্যু হলো, বলা আছে a registration certificate issued under section 9 is renewable and shall be renewed each year. An application for the renewal of a registration for any year shall be made by the insurer to the authority before the 30th day of November of the preceding year, accompanied by the such fees. তাহলে সেকশন 11 এ বলছে যে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রত্যেক বছর 30 নভেম্বরের আগে কি করতে হয়, প্রেসক্রাইব ফি পরিশোধ করে আইডিআর এর কাছ থেকে তার ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা রিনিউ করতে হয়। The authority shall maintain a register for registration certificate and its renewal, suspension, cancellation, and keep record of everything relating to thereto. তাহলে বলছি ইদ্রা একটা রেজিস্টার মেইনটেইন করে, সে নতুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া, রিনিউয়াল, সাসপেনশন বা ক্যান্সেলেশন রিলেটেড অল রেকর্ড সেখানে থাকে। তাহলে রিনিউয়ালের ক্ষেত্রে কি বললাম, প্রত্যেক ইয়ারে আপনাকে কি করতে হয়, 30 নভেম্বরের আগে আপনাকে প্রেসক্রাইব ফি পরিশোধ করে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ইদ্রা থেকে রিনিউ করে নিতে হয়। আর আরেকটা পয়েন্ট বললাম কি, ইদ্রা একটা রেজিস্টার মেইনটেইন করবে, আপনি এই বছরে কতগুলো নতুন সার্টিফিকেট দেওয়া হয়েছে, কতগুলো রিনিউয়াল হয়েছে, সাসপেনশন কতগুলো হয়েছে, কতগুলো ক্যান্সেলেশন হয়েছে, তার একটা রেজিস্টার সে মেইনটেইন করে। 13 হচ্ছে রেস্ট্রিকশন on registration of same insurer to transact both life and non-life insurance। বলা আছে যদি কোনো নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস, যদি কেউ আপনার নন লাইফ ইন্স্যুরেন্স হিসেবে রেজিস্টার হয়ে থাকে, সে নতুন করে কি করতে পারবে না, লাইফ ইন্স্যুরেন্সের জন্য রেজিস্টার হতে পারবে না, এবং ভাইস ভার্সা। বলা আছে ফর এনি লাইফ ইন্স্যুরেন্স বিজনেস ইফ অলরেডি রেজিস্টার্ড ফর এনি নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস, আর এখানে হচ্ছে যদি কেউ নন লাইফ ইন্স্যুরেন্স অলরেডি রেজিস্টার্ড ফর লাইফ ইন্স্যুরেন্স। দেন হচ্ছে সেকশন 14 হচ্ছে লাইসেন্সিং ফর এস্টাবলিশিং ব্রাঞ্চ এন্ড অফিস অফ ইন্স্যুরার। তাহলে আমরা একটা ব্রাঞ্চ বা অফিস বলা আছে, আমরা এখানেও সেম এই ব্যাংক অ্যাফেয়ার ক্ষেত্রে যেভাবে পড়ছি, বাংলাদেশ ব্যাংকের প্রায়র পারমিশন ছাড়া কেউ নতুন কোনো জায়গায় কি করতে পারবে না, ব্রাঞ্চ ওপেন করতে পারবে না, বা এক্সিস্টিং ব্রাঞ্চও চেঞ্জ করতে পারবে না।
আপনার সেকশন 14 এখানে ইন্স্যুরেন্স অ্যাক্টও বলছে যে no insurer shall establish a new branch or office and make any business transaction therefrom without obtaining a license from the authority. তাহলে ইদ্রা থেকে আপনার উইদাউট অবটেনিং এ লাইসেন্স কি করতে পারবে না, সে নতুন কোনো ব্রাঞ্চ ওপেন মানে এস্টাবলিশ সে করতে পারবে না, ইভেন চেঞ্জ করার সময় পারমিশন লাগে। For obtaining a license, an insurer shall have to make an application in such form, তাকে কি করতে হয়, প্রেসক্রাইব মানে আপনাকে ফি পরিশোধ করে আইডিআর এর প্রেসক্রাইব ফর্মে অ্যাপ্লাই করতে হবে। On receipt of an application for license under this section, the authority shall, considering the application, issue a license for establishing a new branch or office. তাহলে আপনার সেকশন 9 এ আমরা যেগুলো করলাম লাইসেন্স দেওয়ার সময় সেই যে কন্ডিশন গুলো মেইনটেইন কমপ্লাই করতে হবে, সেই কন্ডিশন গুলো কমপ্লাই করলেই কি হবে, ইদ্রা তার অ্যাপ্লিকেশন কি করবে, টু ইস্যু এ লাইসেন্স ফর এস্টাবলিশিং এ নিউ ব্রাঞ্চ অফ অফিস। If an application is not approved, is found appropriate, the authority may, after giving the applicant reasonable opportunity of being heard, refuse the application and shall communicate its decision in বলা আছে in written within 6 weeks from the date of such decision. তাহলে নাম্বার 4, যদি কেউ আপনার তার যে অ্যাপ্লিকেশন এবং তার সাথে যে সাপোর্টিং যে স্টেটমেন্ট গুলো সাবমিট করে এবং ইদ্রার কাছে সেগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয় তাহলে সে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করতে পারে এবং সে রিজেক্ট ডিসিশন নেওয়ার 6 উইকস এর মধ্যে কি করবে, সেটা রিটেনলি তাকে কমিউনিকেট করবে। এনি পারসন বিং বলা আছে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় ইদ্রার ডিসিশনের কারণে মে অ্যাপিল টু দা গভর্নমেন্ট, সে 30 ডেজ এর মধ্যে কি করতে পারে, গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে পারবে। ইফ অ্যান অ্যাপিল 6 এবং 7, এই দুইটা একটু মনোযোগ দেন, এখান থেকে কিন্তু আপনাদের কোনো কেস আসলে আশা করি 6 এবং 7 এই কেস এটা দেখে আনসারটা দিতে পারবেন। ইফ অ্যান অ্যাপিল, ঠিক আছে, আপনি কোনো অ্যাপিল করলেন, বলা আছে অ্যাপিলটা ইজ প্রিপেয়ার্ড, নো ফ্রেশ অ্যাপ্লিকেশন শ্যাল বি মেড ফর এ লাইসেন্স টু এস্টাবলিশ এ ব্রাঞ্চ অর এন অফিস, বলা আছে কি ইন দ্য সেম প্লেস আনটিল সাচ অ্যাপিল ইজ ডিসপোজড অফ। তাহলে 6 কি বলছে, আপনি কি করলেন, গভর্নমেন্টের কাছে আপিল করলেন, যদি আপনার আপিলটা কি হয় সাবসেকশন 6 অনুযায়ী যদি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কি করতে পারবেন, আপনি ওই সেম প্লেসে নো ফ্রেশ অ্যাপ্লিকেশন শ্যাল বি মেড, আপনি নতুন কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না ফর এস্টাবলিশিং এ নিউ ব্রাঞ্চ অর অফিস। তাহলে আপনার আপনার আপিলটা যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হবে আপনি সেম প্লেসে নতুন করে কোনো অ্যাপ্লিকেশন ব্রাঞ্চ এস্টাবলিশের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। 7 এ বলছে ইফ এন অ্যাপ্লিকেশন অফ দ্য আপিল এজ দ্য কেস মে বি, বলা আছে অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়, আপনার অ্যাপ্লিকেশনটা যদি রিফিউজ করে, নো ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর ব্রাঞ্চ অর অফিস ইন দ্য সেম প্লেস উইদিন 1 year ফ্রম দ্য ডেট অফ রিফিউজাল। যদি আপনার অ্যাপ্লিকেশন আপিলটা যদি কি হয় রিফিউজ হয়, আপনি সেম প্লেসে ব্রাঞ্চ বা নতুন অফিসের জন্য আপনি কি আনটিল 1 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন না ফ্রম দ্য ডেট অফ সাচ রিফিউজাল। সে আপনাদের কাছে একটা কেস দিল, সে আপনি XYZ একটা ইন্স্যুরেন্স কোম্পানি, আপনি কি করলেন, ইদ্রার কাছে আপনি কারণ বাজারে অফিস এস্টাবলিশমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করলেন, ইদ্রা রিফিউজ করে দিল, দেন আপনি কি করলেন, একটা কেসের মানে সাবসিকুয়েন্ট পয়েন্ট আসতে পারে যে আপনি গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করলেন, গভর্নমেন্ট এই বিষয়ে কোনো ডিসিশন স্টিল দেয়নি। নাম্বার বি হচ্ছে গভর্নমেন্ট ডিসিশন দিয়েছে যে আপনার অ্যাপ্লিকেশনটা কারণ বাজারে আপনার জন্য ভিজিবল না, রিফিউজ করে দিল। তাহলে আপনার বি তে আপনার সাব পয়েন্ট দিল যে আপনি ইদ্রার কাছে আবার কি করলেন, এখন 31 মার্চে হলো, আপনি 31 জুলাইতে যাই আপনি কি করলেন, আবার ইদ্রার কাছে অ্যাপ্লাই করলেন, তাহলে আপনি ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী সেটার ট্রিটমেন্ট কি হবে, কি আবার বলবো? জি স্যার, আরেকবার বললে ভালো হয় স্যার। আচ্ছা, সে আপনি কি করলেন, আপনি কারণ বাজারে একটা ব্রাঞ্চ, আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানি XYZ একটা ইন্স্যুরেন্স কোম্পানি, আপনি কারণ বাজারে একটা ব্রাঞ্চ ওপেনের জন্য অ্যাপ্লিকেশন করলেন, ফার্স্ট আপনার অ্যাপ্লিকেশনটা ইদ্রা রিফিউজ করে দিল, দেন আপনি কি করলেন, আপনার রিফিউজাল আপনি কি করলেন, গভর্নমেন্টের কাছে আপিল করলেন,
কন্ডিশন এ, গভর্নমেন্ট এখনো এই বিষয়ে সিদ্ধান্ত দেয়নি। কন্ডিশন বি, বি হচ্ছে গভর্নমেন্ট আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করেছে, আপনি রিফিউজালে 3 মান্থের মধ্যে আবার কি করলেন, ইডার কাছে ওই জায়গায় ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 অনুযায়ী আমরা এটা কিভাবে ট্রিট করব? আমি 6 এ কন্ডিশন 6 এ বলছি কি, আপনারা 6টা একটু দেখেন স্ক্রিনে, যে ইফ এন অ্যাপিল ইজ প্রেপার, মানে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি যখন আপিল করলেন গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট কি করলো এই বিষয়ে বলেছে, মানে আপনার এই বিষয়ে যদি কোনো আপিলটা নিষ্পত্তি না হয়, কোনো গভর্নমেন্ট যদি পর্যন্ত কোনো ডিসিশন না দেয়, আপনি কি করতে পারবেন না, নো ফ্রেশ অ্যাপ্লিকেশন শ্যাল বি মেড। আপনি সেম প্লেসে, আপনি কারণ বাজার ব্রাঞ্চ করতে যাচ্ছেন, সেম প্লেসে কি ফার্দার নিউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপিলটা নিষ্পত্তি না হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, 7 বলছে যে যদি আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়, এখানে আপিল হলো, আপিলের নিষ্পত্তি আসলো কি, আপনার এটা রিফিউজ করে দিল, আপনি আনটিল 1 ইয়ার, আপনার রিফিউজালের ডেট থেকে 1 বছর পর্যন্ত আপনি ওই সেম প্লেসে কি করতে পারবেন না, নতুন কোনো ব্রাঞ্চ বা অফিস স্থাপনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ক্লিয়ার সবার কাছে? স্যার ক্লিয়ার স্যার। ওকে, দেন আসি আমরা অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ প্রিমিয়াম ইন লাইফ ইন্স্যুরেন্স, সেকশন 16। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, আমরা যখন দেখেছিলাম ইফ ফাইন্ড কনসিডারিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন আন্ডার সেকশন 8, সেকশন 8 এ যখন কি আপনার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনটা কনসিডার করা হয়, বলা আছে দ্য প্রিমিয়াম রেট, বেনিফিট, টার্মস এন্ড কন্ডিশন যেটা আপনি অফার করতেছেন, যেটা ইডার কাছে অ্যাকসেপ্টেবল বা অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয়, তাহলে আপনাকে কি করতে হবে, অ্যাজ এ ইনস্যুরার আপনাকে টার্মস, প্রিমিয়ামের রেট, বেনিফিট এগুলো সেগুলো আপনাকে মডিফাই করতে হবে আনটিল অথরিটি ইডরা যদি এটাকে ফিট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মনে না করে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সেটা কি মডিফাই করতে হবে। 2 বলছে নো ইন্স্যুরার শ্যাল ইস্যু এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি আনলেস তার যে প্রিমিয়াম রেট, বেনিফিট, টার্মস এন্ড কন্ডিশনস গুলো একজন অ্যাকচুয়ারি, অ্যাপয়েন্টেড অ্যাকচুয়ারি দ্বারা সার্টিফাই করা না হবে। থার্ড পয়েন্ট যেটা বলছে, if an insurer carrying on any life insurance business wants to launch a new policy, new plan scheme, it shall submit to the authority together with the certification of the actuary within মানে at least 30 days before marketing it. তাহলে 30তে বলছে যে আপনি যদি কি নতুন কোনো স্কিম বা কোনো প্ল্যান, কোনো প্রোডাক্ট আপনি কি করতে চান, লঞ্চ করতে চান, সেটা মার্কেটিং এর অ্যাটলিস্ট আপনাকে 30 ডেজ আগে কি করতে হবে, অ্যাকচুয়ারি সার্টিফিকেশন সহ আইডিআর এর কাছে সাবমিট করতে হবে। ইফ এন ইন্স্যুরার ফেলস টু কমপ্লাই, আমাকে 2 এবং 3 যে কন্ডিশন গুলো বলা ছিল, যে আমাকে আমার যে প্রিমিয়াম রেট, টার্মস এন্ড কন্ডিশন যেগুলো যতক্ষণ পর্যন্ত আমি মানে অ্যাকচুয়ারি অ্যাপয়েন্টেড এর কাছে সাবমিট না করি, এবং নতুন প্রোডাক্ট লঞ্চের আগে যদি 30 ডেজ আগে আমি এটাকে ইনফর্ম না করি, বলা আছে আমি যদি এই কন্ডিশন দুইটা কমপ্লাই করতে ফেলিওর হই, the authority may impose fine which may extend to টাকা 5 লাখ টাকা, আপনাকে 5 লাখ টাকা মনিটারি ফাইন অথরিটি কি করতে পারে, ইম্পোজ করতে পারে। এখানে নাম্বার সার্টিফিকেট যে অ্যাকচুয়ালি যে সার্টিফিকেটটা দিবে সেটা বলছে কি শ্যাল বি ইন দ্য প্রেসক্রাইব, ইডার যে প্রেসক্রাইব ফরম্যাটে, যে ফর্মে সে প্রেসক্রাইব ফর্মে কিন্তু সার্টিফিকেটটা ইস্যু করতে হবে। দ্য অথরিটি মে স্পেসিফাই দ্য ম্যাক্সিমাম ইন্টারেস্ট এন্ড দ্য ম্যাক্সিমাম কমিশন রেট, যেটা আপনি প্রিমিয়াম রেট হিসেবে ইউজ করবেন, টু বি ইউজড ইন দ্য প্রিমিয়াম রেট। তাহলে প্রিমিয়াম হিসেবে যে হাইয়েস্ট ইন্টারেস্ট রেট বা কমিশন রেট যেটা নেওয়া হবে সেটা ইডাই আপনাকে স্পেসিফাই করে দিবে। দেন 7 বলছে if the life insurance plan is not considered appropriate by the authority, it shall take the following measures, বলা আছে প্রহিবিট, আপনাকে প্রহিবিশন ইম্পোজ করতে পারে বা কি করতে পারে, আপনার ইন্স্যুরেন্স প্ল্যানটা অ্যামেন্ডমেন্টের ডিরেকশন দিতে পারে। এখানে বলা হয়েছে যে আপনি যে স্কিম বা প্রোডাক্টটা মার্কেটিং এর জন্য আইডিআর এর কাছে কি করলেন, অ্যাপ্লাই করলেন, ইডরা সেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে না করলে আপনাকে 30 বলা আছে যে আপনার সেটা মার্কেটিং করার ক্ষেত্রে আপনাকে প্রহিবিশন ইম্পোজ করতে পারে, বা আপনাকে সেটা মার্কেটিং এর আগে আপনার প্ল্যানটা মডিফাই করারও ডিরেকশন দিতে পারে। সেকশন 7 আমরা এরকম বললাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এবার হচ্ছে ডিটারমিনেশন অফ প্রিমিয়াম রেটস ফর নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস। সেকশন 17 বলছে
The authority may, for the purpose of this act, constitute a central rating committee, CRC committee, and determine the rates of premium or non-life insurance business in consultation with the committee, and such insurer shall be bound to comply with such rates. তাহলে বলছে নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইদরা কি করে, একটা সেন্ট্রাল রেটিং কমিটি, সিআরসি কমিটি সে ফর্ম করবে টু ডিটারমাইন দ্য রেটস অফ প্রিমিয়াম, এবং অল ইন্স্যুরারকে কি করতে হবে, সেটা shall be bound to comply with such rates. টুতে বলছে সাব রেগুলেশন যে the CRC কি shall be headed by the chairman of the authority. তাহলে ইদ্রার চেয়ারম্যানই হবে কি ওই সিআরসি কমিটির চেয়ারম্যান, and the number of its members, and the powers, functions, and management thereof shall be prescribed by regulation. তাহলে তার মেম্বার, তাদের ফাংশন এবং ম্যানেজমেন্টটা কি হবে সেটা বলা আছে কি shall be prescribed by regulation, আইন দ্বারাই নির্ধারিত থাকবে। গভর্নমেন্ট যে কোনো সময় চাইলে কি করতে পারবে, সিআরসি কমিটিটা ডিসলভ করতে পারে। সেকশন 27 হচ্ছে অ্যাকাউন্টস ব্যালেন্স শিট। একটা ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাকাউন্টস এবং ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমরা কি কেউ ইন্স্যুরেন্স কোম্পানি অডিট করেছি? নো স্যার। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে একটা ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাকাউন্টস দেখাই, তাহলে আমরা একটু ধারণা নেই যে সাধারণত ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্টসটা ওকে। আমরা আগে প্রথমে একটা দেখি, বলছে যে কি আন্ডার দিস অ্যাক্ট এভরি ইন্স্যুরার ইন রেসপেক্ট অফ অল ক্লাসেস অফ ইন্স্যুরেন্স বিজনেস ট্রানজেক্টেড বাই ইট শ্যাল প্রিপেয়ার দ্য ফলোইং স্টেটমেন্ট। তাকে কি করতে হয়, একটা ব্যালেন্স শিট তৈরি করতে হয়, অ্যাকাউন্ট নরমাল কোম্পানির মধ্যে একটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হয়, একটা রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এবং স্টেটমেন্ট কন্টেনিং দ্য নেমস এন্ড ডেসক্রিপশনস অফ পারসনস এঙ্গেজড ইন দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে যারা আছে কি এঙ্গেজ আছে তাদের একটা ডিটেল স্টেটমেন্ট প্রোভাইড করতে হয়। Then the balance sheet, profit and loss account এবং revenue account shall be signed. সাইন করে কে, ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান, দুজন ডিরেক্টর এবং একজন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কি করতে হয়, সাইন করতে হয়। ওকে, আমরা এখানে যেটা দেখলাম যে আপনার তার ব্যালেন্স শিটের অবস্থা দেখেন, এখানে বলছে যে আমরা কি পাইছি, চেয়ারম্যান সাইন করতে হয়, অ্যাটলিস্ট দুজন ডাইরেক্টর সাইন করতে হয়, এবং চিফ এক্সিকিউটিভ অফিসার সাইন করতে হয়। আর এটা যেহেতু একটা লিস্টেড কোম্পানি, এই জন্য কি হয়েছে, এখানে কোম্পানি সেক্রেটারিও সাইন করতে হয়। ঠিক আছে, আমার ইন্স্যুরেন্স একটি কি বলছে, shall be signed by the chairman, two directors, and the chief executive officer of the company. তাহলে আমরা কমপ্লাই করলাম কি, চেয়ারম্যান সাইন করছে, দুজন ডিরেক্টর সাইন করছে, চিফ এক্সিকিউটিভ অফিসার সাইন করছে, কমপ্লাইট, এবং কোম্পানি অ্যাক্ট এবং সিকিউরিটি লিস্টেড একটা আমাকে হচ্ছে কোম্পানি সেক্রেটারি সাইন করছে। ঠিক আছে, তাহলে সে কি করলো, এখানে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড, আমাদের যে সেকেন্ড কন্ডিশন বলা আছে যে every insurer shall keep separate accounts relating to funds of shareholders and policy holders. আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানিতে কি থাকে, আমার শেয়ার হোল্ডারের ফান্ডও থাকে, পলিসি হোল্ডারের তাদের প্রিমিয়ামের ফান্ডও থাকে। তাহলে তাকে কি বলছে কি, shall keep separate accounts relating to funds of shareholders and policy holders. Then 28 হচ্ছে অডিট, যেটা আমি বলেছিলাম কি যখন ফার্স্ট কোশ্চেন দেখেছিলাম, সেকশন 28 হচ্ছে আমার যেই অ্যানুয়াল যেই অডিটটা করি, এক্সটার্নাল অডিটটা করি। আর 29 হচ্ছে যদি ইদ্রা বা টাইম টু টাইম যদি ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো স্পেশাল কোনো তার ভ্যালুয়েশন কোনো তার কোনো স্টেটমেন্ট রিলেটেড কোনো ইস্যুস যদি ইদ্রার কাছে মানে কিছু কিছু সার্কামস্টেন্স আছে, কি কি সার্কামস্টেন্সে স্পেশাল অডিট করে, তো এটা হচ্ছে আপনার ডিপেন্ড। বলা আছে কি the balance sheet, profit and loss account, আপনি সেকশন 27 অনুযায়ী যে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা রেভিনিউ অ্যাকাউন্ট আপনি যেটা প্রিপেয়ার করেন shall be audited annually by one or more auditors. আপনাকে কি করতে হবে, এভরি ইয়ারে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করাতে হবে। স্পেশাল অডিটের ক্ষেত্রে বলছে the authority may from time to time order auditing of all insurance business related transactions, records, documents of any or all insurance companies carrying an insurance business in Bangladesh under the provisions of this act. তাহলে 29 হচ্ছে অথরিটি টাইম টু টাইম আপনার ইন্স্যুরেন্স বিজনেস রিলেটেড ট্রানজাকশন, রেকর্ড, ডকুমেন্ট গুলো স্পেশাল অডিটের জন্য কি করতে পারে, ডিরেকশন দিতে পারে। প্রোভাইডেড দ্যাট বলা আছে যে an auditor appointed under this section কি shall not be the same person under section 28.
28 এ যে অডিটর অ্যাপয়েন্ট হয়েছে শ্যাল নট বি দ্য সেম পার্সন, মানে আপনি সেম পার্সন বা সেম অডিটর, এখানে কিন্তু সেম পার্সন বলে, মানে সেম পার্সন দ্বারা আপনি কি করতে পারবেন না, অডিট করাতে পারবেন না। An auditor appointed under this section shall have the right to inspect. তাহলে স্পেশাল অডিটের জন্য বলা আছে এখানে যে অডিটর অ্যাপয়েন্ট হবে তার রাইট থাকবে টু ইন্সপেক্ট বুকস অফ অ্যাকাউন্টস, রেজিস্টার্স, সে কি করতে পারবে, সেগুলো ইন্সপেক্ট করতে পারবে। An auditor appointed under this section shall prepare an audit report within a maximum period of 4 months of its appointment এবং shall submit the audit report to the authority in 4 copies. আপনাকে স্পেসিফাই করে দিয়েছে সেকশন সাবসেকশন 3 তে যে আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্টের 4 মাসের মধ্যে 4 মান্থের মধ্যে কি করতে হবে, আপনাকে অডিট রিপোর্ট 4 কপি ইডার কাছে সাবমিট করতে হবে। An auditor appointed under this section shall be paid by the insurer such fee as may be determined by the authority. তাহলে এখানে স্পেশাল অডিটরের ফি যেটা ডিটারমাইন করবে কে, ইডরা, shall be paid by the insurer, পরিশোধ করবে ইন্স্যুরেন্স কোম্পানি। ওকে, তাহলে আমরা আসি অ্যাকচুয়ারি রিপোর্ট এন্ড ব্রিফিংস, যেটা সেকশন 30 তে বলছে every insurer carrying on life insurance business shall at least once in every year cause an investigation to be made by an actuary of its financial condition of the life insurance business carried by it, including the valuation of its liabilities. তাহলে বলছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে লাইফ ইন্স্যুরেন্স করতে অ্যাটলিস্ট বছরে একবার আপনার অ্যাকচুয়ারি দ্বারা তার ফাইন্যান্স এবং লাইবিলিটির ভ্যালুয়েশনটা করতে হবে এবং রিপোর্ট টু বি মেড, মানে ইডরা যে ফর্ম এবং প্রেসক্রাইব ফর্ম ম্যানারে বলবে সেভাবে কি করতে হবে, রিপোর্ট করতে হবে। এখানে আপনার অ্যাকচুয়ারি বলতে, অ্যাকচুয়ারি যে ডেফিনেশনটা আমরা পড়ি, অ্যাকচুয়ারি বলছে যে পারসন who is proficient in regulating the present effects of future possible events or financial modeling and risk analysis in different areas of insurance. অ্যাকচুয়ারি হচ্ছে মূলত সে কি করতে পারে, ফিউচার পসিবল ইভেন্টস বা তার ইম্প্যাক্টটা সে ডিটারমাইন করতে পারবে, সে রিস্ক প্রপার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সে কি প্রপার রিস্ক অ্যানালাইসিসটা করতে পারবে, হ্যাভিং সাচ প্রফিশিয়েন্ট ইন কি টু অ্যাসেস দ্য রিস্ক। দেন হচ্ছে 32 হচ্ছে সাবমিশন অফ রিটার্নস, রিটার্নের ক্ষেত্রে বলছে যে the accounts and balance sheet under section 27 আমরা যে ফাইনান্সিয়াল স্টেটমেন্টটা দেখলাম এবং পরবর্তীতে অডিটেড অ্যাকাউন্টস অফ লাইফ। স্যার আমার একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার স্যার, কাইন্ডলি যদি একটু স্পেস দেন প্লিজ। স্যার, আমরা যখন কোনো লিগ্যাল প্রসিডিং এর ক্ষেত্রে লয়ারের হেল্প নেই, উনি যখন আমার ক্লেমটা আমার ফেভারে আসার পসিবিলিটি কত পার্সেন্ট, এই গ্যারান্টি যখন দেই, লাইক এই টাইপের ইয়েটা হচ্ছে কি অ্যাকচুয়ারিয়াল সার্ভিস? না, স্যার ওইটা স্যার একটু যদি এক্সাম্পল দেন, এটা ক্লিয়ার না স্যার। আচ্ছা, অ্যাকচুয়ারি সার্ভিসটা হয় হচ্ছে কি, আপনি এখানে সে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতেই সে অ্যাপয়েন্টেড, ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি তাকে অ্যাপয়েন্ট করে। ওকে, আপনার কি করা হয়, আপনার যেই রিস্কটা সে আপনার এই বছরে অ্যাকচুয়ালি কি করে, আপনার ধরলাম এই বছরে টোটাল আপনার একটা প্রজেকশন আসলো যে সে টোটাল 1 লাখ পার্সন আপনার কাছে লাইফ ইন্স্যুরেন্স করেছে, ঠিক আছে, তা আপনার মানে কতগুলা ক্লেম আসার সম্ভাবনা আছে, প্লাস হচ্ছে ক্লেম হলে তার এগেইনস্টে আমাকে কি পরিমাণ পেমেন্ট করা লাগতে পারে, আপনার ফার্স্ট হিস্ট্রি গুলো অ্যানালাইসিস করে, প্লাস হচ্ছে যারা ইন্স্যুরেন্স করতেছে তাদের আপনার ফার্স্ট ক্লেম হিস্ট্রি অন্য ইন্স্যুরেন্সের সাথে হোক বা তাদের মানে লাইফ স্টাইল, আমরা তো লাইফ ইন্স্যুরেন্সে দেখি যে অনেক সময় লাইফ স্টাইল, তার হচ্ছে তার ফার্স্ট মেডিকেল হিস্ট্রি, এগুলো সবকিছু কিন্তু দেখেই কিন্তু এগুলো জাজ করার ক্যাপাবিলিটি কিন্তু অ্যাকচুয়ারির থাকে। সে আপনাকে কিন্তু রিপোর্ট দেয় যে রিস্ক কত, মানে এখানে যে টার্মটা বলছে অ্যাকচুয়ারির একটা ডেফিনিশন এখানে আছে, সে কি আপনার রিস্কটা অ্যাসেস করতে, মানে তার ওই প্রফিশিয়েন্ট নলেজটা থাকবে, ঠিক আছে। আর অনেক সময় আমরা কি করি, ওই যে আমি সার্ভেয়ারের যে টার্মটা বলছিলাম একটু আগে আপনাদেরকে, সার্ভেয়ার হচ্ছে অনেক সময়
নন লাইফের ক্ষেত্রে হোক বা আপনার ওই ভেহিকেল টেকেল মেশিনে যে ইন্স্যুরেন্স গুলো করা হয় সেখানে সার্ভেয়র যারা পাঠায় ওনারাও কিন্তু ওরা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি না, ওরা এক্সটার্নাল থার্ড পার্টি, অ্যাকচুয়ালি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতে এমপ্লয়েড। আর সার্ভেয়ার হচ্ছে থার্ড পার্টি, থার্ড পার্টি থেকে কি করা হয়, সে একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট দেয়। সে কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট মানে তার একটা ক্লেম আসলো, তো সে আপনি কি করলেন, তাকে কোন একটা ইন্স্যুরেন্স কোম্পানি তাকে অ্যাপয়েন্ট করলো টু অ্যাসেস মানে তার কতটুকু ক্ষতি হলো, প্লাস হচ্ছে ডকুমেন্ট গুলো যে সে যে ক্লেম করছে সেটা ভ্যালিড কিনা। তো আপনার সে একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট দেয় আপনাকে, যখন আপনি ক্লেম করেন ক্লেমের ডিটেল ডকুমেন্ট গুলো সে ভেরিফাই করে। তারপরে কোন স্পট অ্যাক্সিডেন্টটা হলো সেখানে সে দেখে ভেরিফাই করে। তারপরে যে যদি সিসিটিভি বা জেনারেল ডায়েরি বা আদার কপি গুলো যদি তারপর দেখার পর মানে অ্যাভেলেবেল থাকে সেগুলো সে দেখে, আদারওয়াইজ সে ডিরেকশন দিয়ে সে কপিগুলো তাকে প্রোভাইড করা। এগুলো সবকিছু দেখেই কিন্তু সে একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট দেয় আপনি যে ক্লেম করছেন তার এগেইনস্টে কি পরিমাণ আপনি অ্যাসেস করলেন, কি পরিমাণ ক্ষতি, আর ওই সার্ভেয়ার কি পরিমাণ ক্ষতি হলো বলে সে সার্টিফাই করলো, তার উপর বেসিস করেই ওই ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনাকে কি করে পে অফ করে। অনেক সময় দেখা যায় আপনি প্রিমিয়াম যা দিলেন প্রিমিয়ামের উপর বেসিস করে কিন্তু অনেক সময় আপনার এটা দেন না, এটা দেখা হচ্ছে সার্ভেয়ারের রিপোর্ট ধরেই। সেকশন 32 হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার সেকশন 27 অনুযায়ী যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে বা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং লাইবিলিটিস এর ভ্যালুয়েশনের রিপোর্ট আপনাকে কি করতে হবে বলছে যে উইদিন 6 মান্থ ইন দ্য কেস অফ মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে, ইন দ্য কেস অফ লাইবিলিটি ভ্যালুয়েশনের ক্ষেত্রে উইদিন 9 মান্থের ভিতর আপনাকে কি করতে হয় সেগুলো আইডিআর এর কাছে সাবমিট করতে হয়। আপনার বলা আছে যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কপি কি 4 কপি, আপনি 4 কপি উইদিন 6 মান্থের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে, এবং লাইবিলিটিস ভ্যালুয়েশনের কপি আপনাকে উইদিন 9 মান্থের মধ্যে আপনাকে কি করতে হবে, আইডিআর এর কাছে সাবমিট করতে হবে। দেন আউট অফ 4 কপিজ বলা আছে এখানে সাইন করবে কে, দ্য চেয়ারম্যান, 2 ডাইরেক্টরস এবং চিফ এক্সিকিউটিভ অফিসার, যেটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে বলছি, লাইবিলিটি ভ্যালুয়েশনের ক্ষেত্রে। দেন হচ্ছে 33 বলছে এক্সেমশন ফর সার্টেন প্রভিশন অফ দ্য কোম্পানি সেক্টর, কোম্পানি সেক্টর কিছু সার্টেন যে আরজিএসসি তে যে ফাইল আপ করতে হয় সেক্ষেত্রে সেকশন 33 আমাকে এক্সেমশনটা দিয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইদ্রার কাছে বা সে যদি লিস্টেড হয় বিএসসি, ডিএসসি বা সিএসসি তে সাবমিট করতে হয়, তাকে যে আরজিএসসি তে যে সাবমিট করা যে রিকোয়ারমেন্টটা কোম্পানি সেক্টরে আছে আমাকে সেকশন 33 অনুযায়ী সে এক্সেমশনটা দিয়েছে, আমাকে আরজিএসসি তে সাবমিট না করলেও হবে। Section 36 হচ্ছে preservation and inspection of documents and supply of copies. Every return furnished to the authority and a certified copy of the statement thereof shall be kept by the authority and shall remain open to inspection on payment of such fees, যেটা ইদ্রা প্রেসক্রাইব করে দিবে। বলা আছে যে ইদ্রা অবশ্যই কি করবে, তার কাছে যে রিটার্ন সাবমিশন এবং ইন্সপেকশনের জন্য ওপেন রাখবে। A printed or certified copy am I audible? Yes, sir. Okay. A printed or certified copy of the account statement on the application of any shareholder or policy holder within 2 years from the date মানে এখানে মূল যে কথাটা বলছে যে আপনি যখন কি করলেন কোন অ্যাকাউন্টস বা স্টেটমেন্ট আপনি আইডিআর এর কাছে সাবমিট করলেন, সাবমিট করার 2 ইয়ার্স মানে 2 বছরের মধ্যে যদি কোনো শেয়ার হোল্ডার হোক বা পলিসি হোল্ডার হোক সেগুলো যদি সে নিতে চায় তাহলে তাকে অ্যাপ্লিকেশন করার 14 ডেজ এর মধ্যে কি করতে হবে, প্রোভাইড মানে আইডিআর এ প্রোভাইড করবে। আপনি ইয়ারলি যে রিটার্ন গুলো স্টেটমেন্ট গুলো বা টাইম টু টাইম এই আপনার কাছে যে রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো বা স্টেটমেন্ট চাইলো সেগুলো আপনি ফার্নিশ করা বা ইটার কাছে সাবমিট করার 2 বছরের মধ্যে যে সমস্ত স্টেটমেন্ট গুলো যদি কোনো শেয়ার হোল্ডার ওই ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার হোল্ডার হোক বা কোনো পলিসি হোল্ডার যদি ইটার কাছে ওই স্টেটমেন্টটা দেখতে চায়, বলা আছে সে যখন ইদ্রার কাছে অ্যাপ্লাই করবে ইদ্রা 14 ডেজ এর মধ্যে সেগুলো তাকে প্রোভাইড করবে। A copy of the memorandum and articles, so insurance company memorandum বা articles এর কপিও যদি ইদ্রার কাছে চাওয়া হয় বলা আছে উইথিন 15 ডেজ এর মধ্যে সে সেটা প্রোভাইড করবে। 37 বলছে যে পাওয়ার অফ দ্য অথরিটি রিগার্ডিং রিটার্নস,
if it appears to the authority that any return furnished to it under the provisions of this act is inaccurate or defective, যদি এদের কাছে আপনি যে রিটার্ন বা স্টেটমেন্ট গুলো সাবমিট করলেন সেগুলো যদি ইনঅ্যাকুরেট বা ডিফেক্টিভ মনে হয়, তাহলে এটা required from the insurer such further information, আপনার কাছ থেকে ফার্দার ইনফরমেশন নিতে পারে, সার্টিফাইড ইট বাই দ্য অ্যাকচুয়ারি অডিটর as it may consider to necessary to correct or supplement such data, মানে এটা সাপ্লিমেন্ট হিসেবে বা কারেকশনের জন্য আপনার অডিটর বা অ্যাকচুয়ারি সার্টিফিকেশন সহ আপনার কাছ থেকে কি করতে পারে, কোনো স্টেটমেন্ট চাইতে পারে। Call upon the insurer to submit for its examination at the principal place of business of the insurer any books, accounts and registers, তাহলে দুই বলছে যে আপনাকে কি করতে পারবে, স্পেসিফাই আপনাকে ইটা নোটিশ সার্ভ করে আপনাকে স্পেসিফাই করে দিয়ে বা আদার যে ইনফরমেশন গুলো অ্যাকাউন্টস, বুকস, রেজিস্টার সেগুলো প্রোভাইড করার জন্য ডিরেকশন দিতে পারে। এক্সামাইন এনি অফিসার অফ দ্য ইনসুরার ইন রিলেশন টু দ্য রিটার্ন, রিটার্নের সাথে রিলিভেন্ট যে কোনো ব্যক্তিকে সে কি করতে পারবে, এক্সামাইন জিজ্ঞাসা করতে পারবে। ডিক্লাইন টু অ্যাকসেপ্ট এনি সাচ রিটার্ন আনলেস দ্য ইনএকুরেসি হ্যাজ বিন কারেক্টেড অর দ্য ডিফিসিয়েন্সি হ্যাজ বিন সাপ্লাইড, আপনাকে যে ডকুমেন্ট শর্টফল গুলো বললো সেগুলো যদি আপনি বলা আছে আপনাকে যে টেন্টেটিভ টাইম দিল এক্সপায়ারি, আপনি তার 1 মান্থের মধ্যে যদি সেগুলো প্রোভাইড না করেন বা আপনাকে যেগুলো কারেকশন করে পাঠাইতে বললো যে রিটার্নটা, সেটা যদি আপনি টাইমলি প্রোভাইড করতে না পারেন, ইফড্রা সেটা কি করতে পারবে, অ্যাকসেপ্ট করতে ডিনাই করতে পারবে। ইফ দ্য অথরিটি ডিক্লাইন্স টু অ্যাকসেপ্ট, যদি ইফড্রা কি করে কোনো রিটার্ন সে অ্যাকসেপ্ট করতে ডিনাই করে, the insurer shall be deemed to have failed to furnish return, তাহলে সেকশন 32 অনুযায়ী বলা হবে যে আপনি আপনার রিটার্ন দাখিল করতে কি হয়েছেন, ডিম টু বি মানে ব্যর্থ হয়েছেন। তাহলে আমরা 37 এ কি পড়েছিলাম, 37 এ বলছে যদি ইডার কাছে কোনো রিটার্ন বা কোনো স্টেটমেন্ট আপনি যেগুলো সাবমিট করলেন যেগুলো ইনএকুরেট বা ডিফেক্টিভ মনে হয়, আপনার কাছে এডিশনাল ইনফরমেশন চাইতে পারে। আর রিটার্নের সাথে রিলিভেন্ট যে কোনো ব্যক্তিকে সে কোনো এক্সামাইন করা, কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে সে করতে পারবে। আপনার কাছে যেই ডকুমেন্ট শর্টফল বা যেই ইনএকুরেসিটা কারেকশনের জন্য আপনাকে বললো, আপনি যদি সেটা টাইমলি উইথ 1 মান্থের ভিতর না প্রোভাইড না করেন, তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে সে ডিনাই করতে পারবে। সেই ক্ষেত্রে মনে করা হবে যে shall be deemed to have failed to furnish return, আপনি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন। এরপর আসি আমরা সেকশন 38, পাওয়ার অফ দ্য অথরিটি টু অর্ডার রিভ্যালুয়েশন। এখানেও সেম, যদি আপনার দেখা যাচ্ছে কোনো স্টেটমেন্ট বা আপনি কোনো ডিফেক্টিভ প্রসিডিওর মানে ফলো করে আপনি কি করলেন, যেটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানির আপনার অ্যাকচুয়াল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা প্রপারলি রিফ্লেক্ট করতেছে না, সেক্ষেত্রে আপনাকে রিভ্যালুয়েশন বা রিইনভেস্টিগেশনের জন্য ডিরেকশন দিতে পারে। If it appears to the authority that for following defective procedures, investigation or valuation report, আপনি যে ইনভেস্টিগেশনটা বা যে ভ্যালুয়েশন রিপোর্টটা আপনি সাবমিট করলেন, সেখানে ইডার কাছে মনে হলো কি আপনি ডিফেক্টিভ প্রসিডিওর ফলো করছেন, does not properly indicate the condition of the affairs, আপনার প্রপার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আপনার ইন্স্যুরেন্স কোম্পানির রিফ্লেকশন আসতেছে না, it may বলা আছে after giving notice to the insurer and giving an opportunity of being a direct reinvestigation and revaluation within a date, আপনাকে একটা ডেট স্পেসিফাই করে আপনাকে ইনভেস্টিগেশন এবং রিভ্যালুয়েশন করে তার রিপোর্ট ইন্টার কাছে সাবমিটের জন্য ডিরেকশন দিতে পারে। সেকশন 42 বলছে সাবসিডিয়ারি কোম্পানিজ, the authority shall permit to any insurer if it deems to fit establish one or more subsidiary company for regulating insurance business for the development and improvement or in public interest of insurance business in Bangladesh, তাহলে সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে বলছে যে সেকশন 42 তে যার কাছে যদি আপনার ফিট মনে হয় ফর দ্য ওভারঅল মানে পাবলিক ইন্টারেস্টের কথা কনসিডার করে বা ইন্স্যুরেন্স ও ইমপ্রুভমেন্ট অফ দ্য ইন্স্যুরেন্স বিজনেস ফর দ্য ডেভেলপমেন্ট এন্ড ইমপ্রুভমেন্ট অফ ইন্স্যুরেন্স বিজনেস, সে কি করতে পারবে, কোন ইন্স্যুরেন্স কোম্পানিকে এক বা একাধিক সাবসিডিয়ারি কোম্পানি ফর্ম করা পারমিশন দিতে পারে। সেকশন 43 সলভেন্সি মার্জিন, যেটা আমরা যখন ফার্স্ট কোশ্চেন দেখেছিলাম অনেকগুলো কোশ্চেন আসছে এখান থেকে, আমরা 43টা একটু মনোযোগ দেই, এটা পরেই আমরা একটা ব্রেকে যাব। আমরা এখানে জাস্ট একটু ধারণাটা নেই যে সলভেন্সি মার্জিন কি এবং সলভেন্সি মার্জিনের জন্য আমাকে কি কি কন্ডিশন ফুলফিল করতে হয়। ওকে,
43 for solvency margin বলছে যে solvency margin হচ্ছে refers to a certain amount of reserve fund। প্রথম কথা কি, এটা হচ্ছে একটা রিজার্ভ ফান্ড। আপনাকে কি করতে হবে, মেইনটেইনড বাই এন ইন্স্যুরার, ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরারকে মেইনটেইন করতে হবে অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যাক্ট। আপনাকে যেটা ইটরা আইন দ্বারা যেটা ডিটারমাইন করে দিয়েছে সেই অ্যামাউন্ট আপনাকে কি করতে হবে, রিজার্ভ ফান্ড হিসেবে মেইনটেইন করতে হবে। Solvency margin refers to a certain amount of reserve fund maintained by an insurer as determined by the act। তাহলে আমরা মনে থাকবে যে এটা হচ্ছে একটা আপনি স্যার দুইটা ফান্ডের কথা বলেছিলেন, একটা হচ্ছে 3 আর হচ্ছে 30 আর হচ্ছে 40 আর হচ্ছে 1.5 2.5। এই দুইটার মধ্যে স্যার আমার হচ্ছে একটু কনফিউশন লেগেছে, একটু যদি ক্লিয়ার করে দেন ফান্ড দুইটা কি কি স্যার? ওকে, আমার হচ্ছে প্রথম হচ্ছে 30 crore, যেটা বলছে কি আমি পেইড আপ ক্যাপিটাল। আমার অ্যাজ এ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে আমি যদি লাইফ ইন্স্যুরেন্স হই বা নন লাইফ ইন্স্যুরেন্স হই, আমাকে মিনিমাম কত পেইড আপ ক্যাপিটাল মেইনটেইন করতে হবে? লাইফের জন্য আমাকে 30 crore আর নন লাইফের জন্য 40 crore আমাকে মেইনটেইন করতে হবে মিনিমাম। সেকেন্ড, এটা তো আমার মিনিমাম পেইড আপ ক্যাপিটাল কখন হয়, আমরা যখন ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে এস্টাবলিশ হই। সেকেন্ড হচ্ছে আমার ডিপোজিট, যেটা আমাকে স্ট্যাটুটরি ডিপোজিট হিসেবে মেইনটেইন করতে হচ্ছে। আমাকে এটা সব সময় আমার কি করতে হবে, ইন্স্যুরেন্স বিজনেস আমি আদারওয়াইজ আমাকে ইদরা যদি ইন্সপেকশনে বা আমি যে এগুলো কিন্তু রিটার্ন আমি সাবমিট করি, সেগুলোর মাধ্যমে যদি দেখে যে আমি ডিপোজিট মেইনটেইন করতে পারতেছি না, সেক্ষেত্রে কিন্তু আমাকে পারমিশন উইথহোল্ড করে দিতে পারে। আমার ডিপোজিটটা তো স্যার উইথড্র ইদ্রার কাছে থাকবে, রাইট? থাকবে, হ্যাঁ। স্ট্যাটুটরি মানে আপনি হচ্ছে একদম প্রত্যেক বছর আমি কি করি, প্রফিট থেকে একটা ফান্ড ট্রান্সফার করে করে আমি কিন্তু ইদরা মানে প্রত্যেক বছর ইদরার কাছে যা সাবমিট করে রাখতে হয়, যেটা 1.5 কোটি এবং 2.5 কোটি। লাইফ ইন্স্যুরেন্সের জন্য 1.5 আর নন লাইফ হলে 2.5 crore আমাকে কি করতে হয়, ইদরার কাছে স্ট্যাটুটরি ডিপোজিট হিসেবে মেইনটেইন করতে হয়। ওকে, সলভেন্সি মার্জিন বলছে এভরি ওইটা ইন্স্যুরেন্স। ওইটা ক্লিয়ার। আর সলভেন্সি মার্জিন যেটা, এই ফান্ডের ইয়াটা স্যার অ্যামাউন্টটা স্যার কতটুকু রাখতে হবে? এখানে হচ্ছে আসলে যা টাইম টু টাইম আপনাকে প্রেসক্রাইব করে দেয়। এখানে বলছে যে সার্টেন অ্যামাউন্ট অফ রিজার্ভ ফান্ড মেইনটেইন বাই এন ইন্স্যুরার অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যাক্ট। আপনাকে টাইম টু টাইম ইদরা সার্কুলার মাধ্যমে যেই অ্যামাউন্টটা বলবে সেটা আপনাকে কিন্তু অ্যাজ এ রিজার্ভ ফান্ড হিসেবে আপনাকে মেইনটেইন করতে হবে সবসময়। আমরা আসি কি কি বলছে যে এভরি ইন্স্যুরার শ্যাল মেইনটেইন এ সলভেন্সি মার্জিন ইন রেসপেক্ট। আপনাকে যে অ্যামাউন্ট বা যে ম্যানারে বলবে আপনার, সেটা যদি হয় আপনার কি কোনো ব্যাংকে আপনি অ্যাজ এ এফডিআর বা লিয়ার কি বলে ক্যাশ, যেটা আপনি অন ডিমান্ডে দিতে পারেন, ক্যাশ ফর্মে হোক, সেই অ্যামাউন্ট মেনটেন করতে পারেন সে উপায়ে। দেন হচ্ছে if an insurer at any time does not maintain the required solvency margin, it shall বলা আছে আপনাকে কি করতে হবে, একটা ওয়ার্ক প্ল্যান সাবমিট ওয়ার্ক প্ল্যান আপনাকে দিতে হবে উইদিন 3 মান্থ মানে 3 মাসের মধ্যে। বলা আছে যে আপনি যে রিকোয়ার্ড যদি সলভেন্সি মার্জিনটা আপনি মেইনটেইন করতে না পারেন, আপনাকে একটা ওয়ার্ক প্ল্যান দিতে হবে যেটা যে মিনিমাম যে অ্যামাউন্ট আপনাকে ডিফিসিয়েন্সিটা মিট আপ করার নট এক্সিডিং 3 মাসের মধ্যে। ইফ এ প্ল্যান, যে আপনি যে প্ল্যানটা ইদ্রার কাছে সাবমিট করলেন, যেটা যদি ইজ কনসিডার্ড ইনএডিকুয়েট, আপনার ইদ্রার কাছে যদি ইনএডিকুয়েট মনে হয়, দ্য ইন্স্যুরার শ্যাল মডিফাই দ্য প্ল্যান অ্যান্ড শ্যাল গিভ ইফেক্ট টু দ্য প্ল্যান অ্যাপ্রুভ বাই দ্য অথরিটি। আপনাকে আপনি যে ওয়ার্ক প্ল্যানটা দিলেন সেটা যদি ইদ্রার কাছে এডিকুয়েট বা অ্যাকসেপ্টেবল মনে না হয়, আপনাকে সেটা মডিফাই করে যত টু বি অ্যাপ্রুভ, আপনাকে কি করতে হবে, ইদ্রা থেকে অ্যাপ্রুভ করতে হবে। দেন দ্য অথরিটি শ্যাল হ্যাভ দ্য পাওয়ার to inspect and verify the assets and liabilities of an insurer or secure other essential particulars, whether the requirements of solvency margin have been complied, shall be bound to comply with any direction issued by the authority in this regard. If it fails to do so within 2 months from the receipt of such directions, it shall be deemed to have made default in complying with the requirements of solvency margin. তাহলে চারে বলছে যে কি করতে পারবে, আপনার ইন্স্যুরেন্সের অ্যাসেট এবং লাইবিলিটিস গুলো ইদরা ইন্সপেক্ট করতে পারবে এবং সে যে রিকোয়ার্ড সলভেন্সি মার্জিন সেটা মেইনটেইন করতেছে কিনা ইদরা সেটা রিভিউ করবে, এবং ইদরা তাকে যে ডিরেকশন গুলো দিবে বলা আছে শ্যাল বি বাউন্ড টু কমপ্লাই উইথ সাচ ডিরেকশনস, আপনাকে সেগুলো কমপ্লাই করতে হবে। এভরি ইন্স্যুরার ট্রানজাক্টিং লাইফ ইন্স্যুরেন্স বিজনেস শ্যাল ফার্নিশ টু দ্য অথরিটি স্টেটমেন্ট সার্টিফাইড বাই দ্য অ্যাকচুয়ারি। আপনাকে কি করতে হবে, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ারি সার্টিফিকেট, আর নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্রুভড অডিটর। আপনি যে রিকোয়ার্ড সলভেন্সি মার্জিন যেটা সেটা আপনি মেইনটেইন করতেছেন, সেটা
ফর লাইফ ইন্স্যুরেন্স আপনাকে অ্যাকচুয়ালি সার্টিফিকেশন সহ আপনাকে ইদ্রার কাছে পাঠাতে হবে। আর বলা আছে এভরি ইন্স্যুরার ট্রানজাক্টিং নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস আপনাকে কি করতে হবে, সেটা অ্যাপ্রুভড অডিটর, আপনার অডিটর থেকে সেপারেট আপনাকে কি করতে হবে, সার্টিফিকেশন সহ আপনাকে ইদ্রার কাছে সাবমিট করতে হবে। ওকে, আমরা তাহলে একটা 15 মিনিটস একটা ব্রেক নেই, এরপরে আমরা এসে বাকি সেকশন গুলো আমরা দেখবো। স্যার when we come back? 8:45। Okay sir, thank you sir. স্যার আমরা তাহলে শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করি তাহলে। আপনাদের ইদ্রার কিছু সার্কুলার আপনাদেরকে ইমেল করছি, আমি ইদ্রার ওয়েবসাইটে দেখতেছিলাম রিসেন্টলি ওইরকম মানে আপনাদের পরীক্ষা আসার মতো এরকম সার্কুলার আসে নাই। ওকে, আমরা কি একটা দেখতে পাচ্ছি এখন? ইয়েস স্যার। হ্যাঁ, সেকশন 44টা হচ্ছে রেস্ট্রিকশনস অন গ্র্যান্ট অফ লোন, অ্যাডভান্স এন্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস। তো এটাও আপনার আমরা ব্যাংক এবং এফআই যারা, যদি রিলিভেন্ট সেকশনটা ব্যাংক এবং এফআই তে সেকশন 14 ছিল, যেটা হচ্ছে লোন, অ্যাডভান্স বা ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস দেওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন ছিল। তো সেম এখানেও বলা আছে যে নো ইন্স্যুরার শ্যাল grant an advance loan or financing facility against the security of its own shares. আমি ব্যাংক অ্যাফের সময় বলেছি কি আপনারা তার যে নিজের শেয়ারকে সে লিয়েন রেখে বা সিকিউরিটি হিসেবে রেখে সে কি করতে পারবে না, কোনো লোন বা ফ্যাসিলিটি, ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস দিতে পারবে না। No insurer shall grant to any director, manager, actuary, auditor, or office of an insurer or any member, any of their family member, any loan or temporary advance, either তাদের প্রপার্টি সিকিউরিটি হিসেবে রেখে অথবা তাদের পার্সোনাল সিকিউরিটি হিসেবে রেখে সে কোনো প্রকার লোন বা টেম্পোরারি অ্যাডভান্স দিতে পারবে না, এক্সেপ্ট বলছে যে a loan on life policies issued by the insurer within the surrender value। আমরা সারেন্ডার ভ্যালু পরবর্তী সেকশনে যেটা দেখতে পাবো, সারেন্ডার ভ্যালু ব্যতীত আপনার কি করতে পারবে না, আদার কোনো লোন ফ্যাসিলিটিস এরকম কোনো মানে কি করতে পারবে না, কোনো ডিরেক্টর, ম্যানেজার, ইভেন কোনো অফিসার কেউ বা তাদের ফ্যামিলি মেম্বারকেও ফ্যাসিলিটিস গুলো দিতে পারবে না, except with the permission of its board of directors and approval by the authority. No insurer shall grant any loan or temporary advance to any firm or company যেখানে কি তার ডিরেক্টররা ওখানে has any interest as পার্টনার, প্রোপাইটর, ডিরেক্টর বা ম্যানেজার হিসেবে আছেন, কি করতে পারবে না, এই ধরনের লোন দিতে পারবে না। দ্য কনসার্ন ডাইরেক্টর রিসিভিং লোন, মানে বলা আছে যে ওই কনসার্ন ডাইরেক্টর কি ওই বোর্ড মিটিং এ সে পার্টিসিপেট করা বা ভোটিং এ সে অংশগ্রহণ করতে পারবে না। সেকশন 48 হচ্ছে ইনভেস্টিগেশন অন অ্যাফেয়ার্স অফ দ্য ইন্স্যুরার। The authority may institute an investigation into the whole or any part of the business carried on by the insurer. The insurer is or likely to become unable to meet its obligations. সে কি বলা আছে যে তার অব্লিগেশন গুলো মিটাবের জন্য সে আনএবল হলে ইন্স্যুরেন্স কোম্পানি কি করতে পারবে, ইডরা ইনভেস্টিগেশন করতে পারে। Then the insurer has failed to comply with any provision of this act relating to insurance fund. তাকে ফান্ড রিলেটেড যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো যদি সে কমপ্লাই করতে ফেলিওর হয়, সেক্ষেত্রে বলা আছে যে ইন্স্যুরেন্স কোম্পানিরা ইনভেস্টিগেট করতে পারে। দ্য ইন্স্যুরার হ্যাভিং বিন নোটিস আন্ডার সেকশন 49 অনুযায়ী তাকে যে নোটিস সার্ভ করা উইথিন 1 month দেয়ার আফটার ফার্নিশ দ্য রিকোয়ার্ড ইনফরমেশন, তাকে যে রেকর্ড ডকুমেন্ট গুলো সাবমিট করার যে ইনস্ট্রাকশন ডিরেকশন দেওয়া হলো নোটিসে 49 অনুযায়ী বলা আছে, সেটা যদি 1 মান্থের মধ্যে সে যদি সেটা ফার্নিশ করতে ফেলিওর হয়, দেন
সেকশন 27 অ্যাকাউন্টস ব্যালেন্স শিটের ক্ষেত্রে 30 অ্যাকচুয়ারি রিপোর্ট, 41 ইনভেস্টমেন্ট অফ অ্যাসেট সলভেন্সি মার্জিন, এবং সেকশন 44 এ আমরা যে লোন এবং অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে যে রেস্ট্রিকশন গুলো দেখেছি সেগুলো যদি যে রেগুলেটরি যে কমপ্লায়েন্স সেটা যদি সে কমপ্লাই করতে ফেলিওর হয় সেক্ষেত্রে ইদরা ইনভেস্টিগেট করতে পারে। দা expenditure of the insurance business or the expenditure of procuring business বলা আছে is unduly high in relation to the income deduct, সে যে ইনকামটা ডিরাইভ করে ইনকামটা জেনারেট করে তার তুলনায় বলা আছে তার যে এক্সপেন্ডিচার গুলা ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার গুলা হোক বা সে বিজনেস সলিসিট করার জন্য যে এক্সপেন্ডিচার গুলা সেগুলো যদি আনডাউটলি হাই হয়ে থাকে সেক্ষেত্রে ইদরা ইনভেস্টিগেট করতে পারেন। নো অ্যাপ্রোপ্রিয়েট মেথড ওয়াজ ফলোড by the insurer in apportioning expenditure, মানে সে ইন্স্যুরেন্স ফান্ড বলা আছে যে সে এক্সপেন্ডিচারের জন্য যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট মেথড সে ফলো না করে, দেন হচ্ছে এনি ইনফরমেশন যেটা ইন দ্য পজিশন অফ দ্য অথরিটি, টাইম টু টাইম আপনার কাছে যে ইনফরমেশন গুলো চাওয়া হলো সেগুলো যদি আপনি ফার্নিশ করতে প্রোভাইড করতে ফেলিওর হন, এরা ইনভেস্টিগেট করতে পারে। দেন হচ্ছে বিফোর স্টার্টিং এন ইনভেস্টিগেশনের আগে বলছে যে দ্য অথরিটি শ্যাল serve on the insurer a notice in writing specifying that before the completion of any investigation under this section, insurer কি করতে পারবে না, shall not under any circumstances without বলা আছে যে ইডরার prior approval ছাড়া সে কোনো প্রকার অ্যাসেট কি করতে পারবে না, ডিসপোজ করতে পারবে না। আপনাকে যখন ইনভেস্টিগেশনের নোটিশ ইডরা থেকে দেওয়া হলো, ইডরার প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া বলা আছে আপনার নো সার্কামস্টেন্সেস আপনি কি করতে পারবেন না, অ্যাসেট ডিসপোজ করতে পারবেন না। এই অ্যাক্টে কি কি আছে তা একটা ডিটেইল স্টেটমেন্ট দেওয়া আছে। দেন বলছে দ্য অথরিটি মে ইটসেলফ মেক দ্য ইনভেস্টিগেশন or may direct an investigator appointed in accordance with subsection 4 to conduct the investigation and submit a report within 7 working days in the form of a report। তাহলে অথরিটি মানে এটা নিজে ইনভেস্টিগেট করতে পারে বা সে কাউকে কি করতে পারে, অ্যাপয়েন্টেড করতে পারে টু কন্ডাক্ট দ্য ইনভেস্টিগেশন, এবং অন দ্য বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন তাকে কি করতে হয় 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে। দ্য অথরিটি মে অ্যাপয়েন্ট এন অডিটর আদার দেন দ্য অডিটর who prepares statement of accounts। আমরা সেকশন 27 এ যে স্ট্যাটুটরি অডিটর দেখেছি সে ব্যতীত বলা আছে যে সে কি করতে পারে, একজন অডিটর অ্যাপয়েন্ট করতে পারে টু ক্যারি আউট দ্য ইনভেস্টিগেশনের জন্য। ওকে, দেন আমরা আসি সেকশন 49। এখানে বলছে যে পাওয়ার অফ দ্য অথরিটি টু ইন্সপেক্ট এন্ড আস্ক ফর ইনফরমেশন। এখানেও আপনার ব্যাংক এবং এফআই এর মধ্যে সেম একটাই বলছে যে দ্য অথরিটি টাইম টু টাইম আপনার কাছে বুকস, অ্যাকাউন্টস এবং ট্রানজেকশন রিলেটেড ডকুমেন্ট গুলো বা আপনার যে কোনো ব্রাঞ্চের ইনফরমেশন গুলো কি করতে পারবে, চাইতে পারবে। ফর দ্য পারপাস অফ দ্য ইন্সপেকশন অথরিটি আপনাকে কি করতে হবে, সেই অপরচুনিটিটা তাকে সে ফ্যাসিলিটিসটা দিতে হবে। shall allow the authority to access the books, accounts, documents and shall give such information। আপনি যেই ইনফরমেশন বা যে ফ্যাসিলিটিস গুলো রিকোয়ার্ড আপনাকে সেগুলো প্রোভাইড করতে হবে। where the authority is of the opinion that, যখন ইডরার কাছে মনে করা হবে যে যদি সে লিখিত নোটিশের মাধ্যমে কোনো ডিরেক্টর বা কোনো অফিসার ইভেন অডিটরের যদি কোনো এক্সপ্লেনেশন প্রয়োজন, তাহলে তাকে কি করতে হবে, ডিরেক্ট টু অ্যাপিয়ার বিফোর হিম অথবা ফার্নিশ হিম উইথ এনি ইনফরমেশন। ইফ এনি পারসন রিফিউজেস টু কন্ডাক্ট, যদি কেউ এই ইনভেস্টিগেশন ইন্সপেকশনের সময় সে যদি ডকুমেন্ট প্রোভাইড করতে ফেলিওর হয়, বলা আছে ফেলস টু কমপ্লাই উইথ এনি অফ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অথরিটি, shall be কি বলা আছে যে shall be liable to fine not exceeding 5 লাখ টাকা। আপনাকে 5 লাখ টাকা করতে পারবে, মনিটারি ফাইন ইডরা ইম্পোজ করতে পারবে। দেন সেকশন 50 তে বলা আছে পাওয়ার অফ দ্য অথরিটি টু গিভ ডাইরেকশনস টু দ্য ইন্স্যুরার where the authority is satisfied that the affairs of the insurer are likely to be detrimental to the public interest। মানে আপনার বলা আছে যে ইডরার কাছে যদি মনে হয় যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তার যে অ্যাক্টিভিটিস গুলো সে কন্ডাক্ট করতেছে যেটা পাবলিক ইন্টারেস্টের জন্য ডেট্রিমেন্টাল বা তার পলিসি হোল্ডার তাদের ইন্টারেস্টের জন্য ওভারঅল ইন্টারেস্টের জন্য ডেট্রিমেন্টাল ইস্যু সাচ ডিরেকশনস, আপনাকে টু টেক সাচ অ্যাকশন আপনি কি করতে পারবেন বা কি করতে পারবেন না, বা এই ধরনের ডিসিশন যেটা এটার কাছে নেসেসারি মনে হবে সে কি করতে পারবে, ডিরেকশন দিতে পারবে। টু রিমুভ ইভেন সে ওই ইন্স্যুরারের চেয়ারম্যান, ডিরেক্টর, অ্যাডভাইজার বা সিইও কে রিমুভ করার
ডিরেকশনও দিতে পারে আন্ডার সেকশন 50। দেন বলছে টু রিফ্রেন ফ্রম, আপনি যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করার জন্য, আমরা যেটা আগের সেকশন গুলোতে দেখেছিলাম যে ইদার কাছে আপনি পারমিশন করলেন, ইদরা আপনাকে সেটা রেস্ট্রিকশন, সেটা মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে রেস্ট্রিকশন ইম্পোজ করতে পারে, বা সেটা থেকে রিফ্রেন বিরত থাকার ডিরেকশন দিতে পারবে, বা আপনাকে সেটা মডিফাই করার ডিরেকশনও দিতে পারে। 51-এ বলছে পাওয়ার অফ দ্য অথরিটি টু রিকোয়ার অ্যান্ড এনশিওর টু কল দ্য মিটিং অফ ইটস ডাইরেক্টরস। আপনার অথরিটি টাইম টু টাইম ইনভেস্টিগেশনে কোনো ইস্যুস নিয়ে যদি বোর্ড অফ ডাইরেক্টরস এর সাথে মিটিং কন্ডাক্ট করা প্রয়োজন হয়, সে ডিরেকশন দিতে পারে। কলিং এ মিটিং অফ দ্য ডাইরেক্টরস ফর দ্য পারপাস অফ ডিসকাসিং এনি ম্যাটার, যেটা আপনার ইনভেস্টিগেশনের সময় ইন্স্যুরেন্সের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স নিয়ে যদি কোনো ইস্যুস থাকে সেটা নিয়ে মিটিং কল করতে পারে। ডিসকাসিং এনি ম্যাটার ইস্যু, যে কোনো অফিসারের সাথে ডিসকাসিং করতে পারে। দেন হচ্ছে অ্যালাউইং এনি অফিসার বোর্ড অফ মিটিং এর কন্ডাক্ট প্রসিডিংস গুলো কিভাবে কন্ডাক্ট হচ্ছে সেটা দেখার জন্য বলা আছে। সে যে কোনো অফিসারকে কি ডেপুটেড নিয়োজিত করতে পারে। allowing any officer appointed or deputed for the purpose to observe for a specified period, আপনি তার কোন অফিসারকে সে কি করতে পারবে, ওভারঅল প্রসিডিংস গুলা, অ্যাক্টিভিটিস গুলা কিভাবে অপারেট হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি সেটা অবজার্ভ করার জন্য অ্যাপয়েন্ট করতে পারবে। ইভেন যদি ইন্স্যুরার এটার কাছে যদি মনে হয় যে তার ম্যানেজমেন্টে যদি কোনো চেঞ্জেস আনার প্রয়োজন, সে ধরনের ডিরেকশন এটা দিতে পারে। সেকশন 56 এবং 57 আমরা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং নমিনেশন। অ্যাসাইনমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে a transfer and assignment of a policy of life insurance may be made only by an endorsement upon the policy itself or by a separate instrument signed either by the transferor or by the assigner or his duly authorized agent attested by at least one witness। বলা আছে যে আপনার ট্রান্সফার বা অ্যাসাইনমেন্ট হতে পারে কি আপনি পলিসির মধ্যে একটা এন্ডোর্সমেন্ট করে বা একটা সেপারেট ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি কি করতে পারবেন, অ্যাসাইনমেন্ট করতে পারবেন আন্ডার সেকশন 56। দেন নমিনেশনটা কি, নমিনেশন হচ্ছে বলছে দ্য হোল্ডার অফ এ পলিসি অফ লাইফ ইন্স্যুরেন্স অন হিজ ওন লাইফ মে হোয়েন ইফেক্টিং দ্য পলিসি, যখন পলিসি করবেন তখন, অথবা এট এনি টাইম বিফোর দ্য পলিসি ম্যাচিউর, পলিসি ম্যাচিউর হওয়ার আগে যে কোনো সময় কি করতে পারবেন আপনি appoint করতে পারেন for payment, nominate the person or persons to whom the money is secured by the policy shall be paid in the event of his death। তাহলে তার মৃত্যুর পরে কি করতে পারবেন, পেমেন্ট করবে। টু নমিনেট, কাউকে নমিনেট করে গেলেন, তার মৃত্যুর পরে মানি শ্যাল বি পেড। দ্য হোল্ডার অফ এ পলিসি অফ লাইফ ইন্স্যুরেন্স অন হিজ ওন লাইফ, বলা আছে মে হয় ইফেক্টিং দ্য পলিসি, পলিসি করার সময় বা পলিসি ম্যাচিউর আগে যে কোনো সময় সে কি করতে পারবে, নমিনেট করতে পারবে আন্ডার সেকশন 57। দেন আমরা আসি রেস্ট্রিকশনস অন দ্য পেমেন্ট অফ বাই ওয়ে অফ কমিশন অর আদারওয়াইজ ফর প্রকিউরিং বিজনেস। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে পাস্ট কোশ্চেনের সময় অনেকগুলো কোশ্চেন আসছিল যে আপনি কমিশন বা কমিশন আদার ফর্মে আপনি বিজনেস প্রকিউর করার জন্য কি, মানে আপনি কি রেস্ট্রিকশন অন দ্য পেমেন্ট, আপনি কি মানে পেমেন্টের ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন আছে। নো পারসন শ্যাল পে অর কন্ট্রাক্ট টু পে any remuneration or reward, whether by way of commission or any other form, for soliciting or procuring insurance business in Bangladesh to any person except an insurance agent or the employer of agent। তাহলে কি করতে পারবে না, বলা আছে ইন্স্যুরেন্স এজেন্ট বা মানে যারা কি বিজনেস প্রকিউর জন্য স্পেশালিস্ট, তারা ব্যতীত বলছে যে কি আপনি কাউকে কি বিজনেস সলিসিট বা প্রকিউর করার জন্য কোনো পেমেন্ট বা কন্ট্রাক্ট টু পে, পেমেন্টও করতে পারবেন না বা পেমেন্টের কোনো কি কন্ট্রাক্টে যেতে পারবেন না। দেন বলছে নো পারসন শ্যাল পে টু এনি এজেন্ট এনি রিনিউয়াল কমিশন ফর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছে যে এখানে আপনি 35% অফ দ্য ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের উপরে 35%-এর উপরে, সেকেন্ড ইয়ার রিনিউয়াল প্রিমিয়ামের 10%-এর উপরে এবং সাবসিকুয়েন্ট ইয়ারে 5%-এর উপরে আপনি কি বিজনেস সলিসিটের জন্য আপনি কমিশন দিতে পারবেন না। No insurance agent shall be paid or contract to be paid by way of commission or remuneration in any form, any amount যেটা কি not procured by him, মানে যেটা তার দ্বারা প্রকিউর হয়নি এমন কোনো কমিশন কি কোনো ইন্স্যুরেন্স এজেন্ট বা কাউকে দিতে পারবেন না। 59 হচ্ছে লিমিটেশন অফ এক্সপেন্ডিচার অন কমিশন। এখানে বলছে যে
No person shall pay a contract to pay to an insurance agent, and no insurance agent shall receive or contract to receive. মানে আপনি কোনো insurance agent কে দিতে পারবেন না, বা even insurance agent ও receive করতে পারবে না by way of commission or remuneration। বলা আছে কি, in respect of any policy of life insurance issued in Bangladesh by the insurer effecting to that insurance agent an amount exceeding such percentage। আপনাকে ইদরা যে অ্যামাউন্টটা প্রেসক্রাইব করে দিবে বলছে, যে পার্সেন্টেজ, যে অ্যামাউন্ট তার থেকে বেশি আপনি কোনো ইন্স্যুরেন্স এজেন্টকে বা ইন্স্যুরেন্স এজেন্টও আপনার কি করতে পারবে না, এই পরিমাণ কোনো কমিশন বা রিমুনারেশন বেসিসে নিতে পারবে না। দেখেন আপনার রেস্ট্রিকশন আর অ্যালাউইং রিবেট, রিবেটের ক্ষেত্রে বলছে যে নো পারসন শ্যাল অ্যালাউ অর অফার টু অ্যালাউ আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অ্যাজ এন ইনডিউসমেন্ট। আপনি প্ররোচনা হিসেবেও কি করতে পারবেন না, কোনো ব্যক্তিকে আপনি সে কি করলেন, প্রমিশনের উপরে, প্রিমিয়ামের উপরে ছাড় দিলেন, এমন কোনো রিবেট আপনি কি করতে পারবেন না। অথরিটির যে অ্যাক্সেস লিমিট, লিমিটের বাইরে আপনি তাকে কমিশনে ছাড় দিতে পারবেন না। এক্সপেন্ডিচারের ক্ষেত্রে বার্ডেন আছে, আপনার বলছে যে আপনি, এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, এবং 63 হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছে যে নো ইন্স্যুরার শ্যাল ইন রেসপেক্ট অফ লাইফ ইন্স্যুরেন্স বিজনেস transacted by it in Bangladesh spent as expenses of management including commission or remuneration for procuring business in any calendar year an amount exceeding the prescribed limit। এটা আপনাকে যে প্রেসক্রাইব লিমিট, যে এক্সপেন্ডিচারের যে ম্যানেজমেন্ট এক্সপেন্সের যে লিমিট আছে তার বাইরে আপনি কি করতে পারেন না, কোনো ক্যালেন্ডার ইয়ারে আপনি ম্যানেজমেন্ট এক্সপেন্স হিসেবে স্পেন্ড করতে পারবেন না। 63 যেটা বলছিলাম সেখানে হচ্ছে আপনার নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছে নো ইন্স্যুরার shall in respect of any class of non-life insurance business transacted by him in Bangladesh spent in any calendar year as expenses of management including commission, remuneration for procuring business, an amount excess in the prescribed limit, যেটা আপনাকে ইদরা প্রেসক্রাইব করে দিয়েছে, তার বাইরে আপনি ম্যানেজমেন্ট এক্সপেন্স হিসেবে কোনো কি করতে পারবেন, স্পেন্ড করতে পারবেন না। ওকে, লেটস মুভ টু সেকশন 88, যেটা আমাদের ইন্স্যুরেন্স অ্যাক্টের সর্বশেষ সেকশন, যেটা আমরা বলবো সারেন্ডার ভ্যালু। সারেন্ডার ভ্যালুটা কি, আমরা যখন পাস্ট কোশ্চেন গুলো দেখেছিলাম বারবারই কিন্তু এই টার্মটা পেয়েছি, সারেন্ডার ভ্যালু কি এবং সারেন্ডার ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে। আমরা নেক্সট 5 to 10 মিনিট আমরা একটু মনোযোগ দিই, মনোযোগ দিলে আমরা সারেন্ডার ভ্যালু নিয়ে যে ধরনের কোশ্চেন বা ম্যাথ আসুক আমরা পারবো। বলছে যে prior to the passing of the Insurance Act 1938 non-payment of premium at any time involved cancellation of the contract of insurance and forfeiture of the premium paid। বলা আছে যে ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 আসার আগে আপনি যদি প্রিমিয়ামটা কন্টিনিউ করেন, নন পেমেন্ট অফ প্রিমিয়াম আপনি যদি কন্টিনিউ না করেন, বলা আছে বা কন্ট্রাক্টটা যদি আপনি ক্যান্সেল করেন, আপনি আগে যে প্রিমিয়ামটা পরিশোধ করছিলেন সেটা ফরফিট হয়ে যায়, ফরফিচার হয়ে যায়। ঠিক আছে, as this involve considerable hardship, সে আপনি 1-1.5 বছর পর্যন্ত আপনি কি 5,000 10,000 করে আপনি প্রিমিয়াম দিয়ে গেলেন, তো আপনার এখন যদি আপনি ইন্স্যুরেন্সটা কন্ট্রাক্ট কন্টিনিউ না করেন তখন আপনার যে প্রিমিয়ামটা দিয়েছেন সেটা ফরফিট হয়ে যাচ্ছে। বলা আছে যে আপনার as this involve considerable hardship, section 88 of the Insurance Act provides that a life insurance policy will not lapse for non-payment of premium if certain conditions are fulfilled। তাহলে সারেন্ডার ভ্যালু যে মিনিমাম যে কন্ডিশন গুলো আছে, যে টার্ম মিনিমাম টেনর আছে, সেটা যদি আপনি কমপ্লাই করেন তাহলে আপনি যে প্রিমিয়ামটা পেমেন্ট করলেন সেটা ল্যাপস হবে না। সেকশন 88 এর 1 এ বলছে সারেন্ডার ভ্যালু উইল বি অ্যাকোয়ার্ড ইফ প্রিমিয়ামস হ্যাভ বিন পেইড ফর অ্যাট লিস্ট 2 ইয়ার্স। তাহলে আমরা এই যে মিনিমাম টেনর সেটা মনে রাখলেই হবে, যে মিনিমাম আপনি যদি 2 ইয়ার্স প্রিমিয়াম কন্টিনিউ ভাবে পেমেন্ট করে আসেন তাহলে আপনি একটা সারেন্ডার ভ্যালু পাবেন। After premiums have been paid for the requisite period, the policy acquires what is called surrender value। ঠিক আছে, the surrender value is obtained কিভাবে আমরা পাই, নিচে যেটা আছে, আপনি যে প্রিমিয়াম পেইড করলেন সেটাকে আপনি ডিভাইড করবেন কি, যে পরিমাণ প্রিমিয়াম আপনাকে পে করতে হবে, মাল্টিপ্লাইড বাই সাম ইনস্যুরড, আপনি কত টাকার পলিসি করলেন।
স্যার এখানে যেটা পেয়েবল দেখাচ্ছে আহ সেটা আমি ধরেন ইন্স্যুরেন্স করেছি 20 ইয়ার্স এর জন্য। Okay. এর মধ্যে আমার 10 ইয়ার্স হ্যাভ পাস্ট, তার মধ্যে আমি 2 ইয়ার্স পে করেছি, 8 ইয়ার্স পে করি নাই। এখানে কি আমার 2 আর হচ্ছে 10, 18 বছর কি পেয়েবল দেখাবে? ওকে, আমি আপনাকে এই কোশ্চেনটা ক্লিয়ার করে দেই। আমরা বেসিক যে জিনিসটা প্রথম আমাকে জানতে হবে কি মিনিমাম যদি আমি 2 বছর কন্টিনিউ ভাবে আমি যদি প্রিমিয়াম দিয়ে থাকি তাহলে আমি কি একটা সারেন্ডার ভ্যালু পাবো। ওকে, লেটস গো টু দ্য ম্যাথ। আপনারা আহ যারা দেখতেছে আপনারা একটু মানে পাশে আপনারা পেন এবং কি বলে খাতা নেন। আমরা এখন প্র্যাকটিক্যালি ম্যাথ গুলা করি, ঠিক আছে? আপনারা লিখেন, কিন্তু না লিখলে বুঝবেন না এটা ম্যাথ গুলো। আপনারা যদি এখন প্র্যাকটিক্যালি করেন তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে সাথে সাথে। ওকে, আমরা সারেন্ডার ভ্যালুতে কি দেখেছিলাম? বলছিলাম হচ্ছে আপনি যে অ্যামাউন্টটা কি পেড করছেন, অ্যামাউন্ট পেড ডিভাইডেড বাই কি অ্যামাউন্ট পেয়াবল মাল্টিপ্লাইড বাই বলছি সাম ইনস্যুরড। ইনস্যুর ভ্যালু। ইনস্যুর আপনি যে পরিমাণে ইন্স্যুরেন্স করলেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি প্রথম এখানে যে ম্যাপটা দেখলাম আমরা এই কোশ্চেনটাতে দেখেন, Mr. X had taken a life insurance policy for 15 years of টাকা 1,50,000। সে লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিয়েছে কত টাকার? 1,50,000 টাকার। The premium payable was টাকা 12,000 per annum। তাহলে তাকে বছরে পেয়াবল কত টাকা করে পে করতে হবে? 12,000 টাকা করে। Mr. X paid premium for 3 years and then stopped। তাহলে সে 3 বছর পর্যন্ত প্রিমিয়াম দিয়ে গেছে, এরপরে সে আর কন্টিনিউ করেনি। তাহলে আমাদের সারেন্ডার ভ্যালু যে মিনিমাম কন্ডিশন কি ছিল? আমাকে অ্যাটলিস্ট 2 ইয়ার্স পে করতে হবে। 2 ইয়ার্স পে করতে হবে। তাহলে বলছে সে 3 বছর পে করছে, তাহলে 3 বছর মিলে 12,000 করে, টোটাল 36,000 টাকা কি সে প্রিমিয়াম পে করেছে। তাকে পে করতে হবে কত? 12,000 করে। 15 বছরের জন্য সে পলিসি করছে না? আপনার কিন্তু কোশ্চেনেই পুরো ফিগারটা দিয়ে দিয়েছে। এটা কিন্তু আপনার ফুল কোশ্চেন, আপনার কাছে চাইছে শুধু ক্যালকুলেট দ্য সারেন্ডার ভ্যালু অফ দ্য অ্যাবভ পলিসি। আপনার 12,000 টাকা পার বছর মানে পার অ্যানামে দিতে হবে। আপনি 3 বছর পে করছেন 36,000 টাকা। আপনাকে পে করতে হওয়া কি 12,000 করে 15 বছরের জন্য আপনি পলিসি করছেন না? 12,000 টোটাল হচ্ছে আপনাকে 1,80,000 টাকা আপনাকে পে করতে হবে। তাহলে প্রিমিয়াম পেয়েবল কত? পেয়েবল ইজ টাকা 1,80,000। আপনি পেড করছেন 30,000। আপনার ইন্স্যুরেন্সের আমি কত টাকার ইন্স্যুরেন্স করছি? 1,50,000। ওকে, আমরা আসি প্র্যাকটিক্যালি আমাদের যে ক্যালকুলেশনটা করতেছিলাম। আমরা সারেন্ডার ভ্যালুতে এখানে বলেছি কি অ্যামাউন্ট পেড কত টাকা? 30,000। 12,000 করে 3 বছর, 36। 36,000। ওকে, তারপরে গিয়ে আপনার অ্যামাউন্ট এই পেয়েবল কত? 12,000 করে 5 ইয়ার্স, 5 বছর করে আপনাকে পে করতে হবে না? পেয়েবল আমার 30। 1,44,000। হুম
মাল্টিপ্লাইড বাই কি, সাম ইনশোর্ড। সাম ইনশোর্ড কত টাকা ছিল? 1,50,000। 60 কিভাবে আসলো স্যার? আচ্ছা, আমরা এখানে কত টাকার পে করার কথা ছিল আমাদের? 1,50,000। 12,000 করে 15 মাসের। 144,000। আচ্ছা ওকে, আমরা 12,000 করে 3 বছর পে করছি, 36,000 টাকা প্রিমিয়াম পেড করছি। আর পেয়াবল আমাকে কত টাকা পে করার কথা? 12,000 করে, আমি যেহেতু 15 বছরের পলিসি নিয়েছি, ঠিক আছে, 15 বছরে আমি পার ইয়ারে 12,000, সরি 12, পার ইয়ারে কত, 3,000 টাকা করে নাকি? 1,44,000 টাকা স্যার পেয়েবল। পার ইয়ারে স্যার 12,000 করে হলে আমার 12 বছর দেওয়া লাগবে না পেয়েবল? না, আপনাকে তো বলছে যে টোটাল পে করতে হবে কত, 15 বছর না? অ্যামাউন্ট পেয়েবল বলতে টোটাল পেয়েবল আমার যেটা সেটা আসবে এখানে। হ্যাঁ হ্যাঁ, টোটাল টাইম। এখানে আপনাকে ফিগার কিন্তু দিয়ে দিয়েছে, 180 দিয়ে দিয়েছে। তাহলে আমার হচ্ছে অ্যামাউন্ট পেয়াবল হচ্ছে আমার 180, ঠিক আছে, আর টোটাল পেইড করছি 36,000। তাহলে আমার আসতেছে কত টাকা? তাহলে আমার সারেন্ডার ভ্যালু আসতেছে 30 লাখ। 30,000 টাকা। এই যে 36,000 টাকা পেইড করলেন, এখন আপনাকে বলছে আপনি, 30,000। হ্যাঁ, আপনি যে মিনিমাম একটা কন্ডিশন ফুলফিল করলেন, সেজন্য আপনি কি করবেন, এই যে একটা মিনিমাম সারেন্ডার ভ্যালু পাবেন। তাহলে বুঝা গেছে আমরা যে কি বলে, প্রথম যে ম্যাথটা দেখলাম, এখানে হচ্ছে বলা ছিল কি, সারেন্ডার ভ্যালু হচ্ছে দ্য প্রিমিয়াম পেইড ডিভাইডেড বাই প্রিমিয়াম পেয়াবল। আর তার সাথে কি হবে, আপনি যত টাকার ইন্স্যুরেন্স করলেন, কত টাকা পেড করছি এবং আমাকে কত টাকা পে করতে হবে, মাল্টিপ্লাইড বাই আমি যত টাকার ইন্স্যুরেন্স করেছি, সেই অনুযায়ী আমি একটা কি পাবো, সারেন্ডার ভ্যালু পাবো, যদি আমি মিনিমাম 2 ইয়ার্স কন্টিনিউ আমি আমার প্রিমিয়াম কি করি, পে করে যাই। ওকে, আমরা তাহলে কিছু পাস্ট কোশ্চেন দেখবো, তার আগে আমরা ইডরা দুইটা সার্কুলার দেখি, যেটা আপনার এই বছরের ফেব্রুয়ারি 23 তারিখে আসছিল। এখানে হচ্ছে আপনি কোনো ব্রাঞ্চ বা অফিস আপনি স্থানান্তরের আগে, ট্রান্সফারের আগে বলা আছে যে ইডরা থেকে প্রায় পারমিশন নিতে হবে, সেই নিয়ে সার্কুলারটা বলা আছে। কর্তৃপক্ষের নিকট থেকে পূর্ব অনুমোদন ব্যতীত বীমা প্রতিষ্ঠানের শাখা বা স্থানান্তর করা যাবে না। ইতিপূর্বে বলছে যে যারা বন্ধ, মানে এখানে একদম স্পেসিফিক করে দিছে, এই সার্কুলার জারির তারিখ থেকে 15 দিনের মধ্যে বীমা প্রতিষ্ঠানের সকল কার্যালয় স্থানান্তরিত মানে নতুন অফিসের তাদের ডিটেল স্টেট মানে কি করতে হবে, কারেসপন্ডেন্স ইমেল, ফোন নাম্বার, অফিস অ্যাড্রেস ইড্রাকে সাবমিট করার জন্য ইড্রা একটা ডিরেক্টিভ ইস্যু করেছে, যেটা ফেব্রুয়ারি 23 তারিখে। আমরা হচ্ছে বেসিক কথা হচ্ছে, আমরা নতুন কোনো জায়গায় আমি যদি ব্রাঞ্চ বা অফিস আপনি কি করতে চান, এস্টাবলিশ করতে চান, চেঞ্জ করতে চান, আপনাকে অবশ্যই ইড্রা থেকে প্রায়র পারমিশন নিতে হবে। অ্যাক্টের যে রিকোয়ারমেন্টটা সেটা এখানে সার্কুলারের মাধ্যমে ইড্রা স্পেসিফাই করে দিয়েছে। আর এই সার্কুলারের মাধ্যমে ইড্রা বলছে যে যদি কোনো প্রোডাক্ট বা লঞ্চের ক্ষেত্রে, এখানে ওই যে আমরা একটা পাস্ট কোশ্চেন করতেছিলাম যে কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত বলছে যে কি করতে পারবে না, সে নতুন কোনো প্রোডাক্ট বা যদি সে লঞ্চ করতে চায়, অবশ্যই তাকে কি করতে হবে, ইন্দ্রা থেকে প্রায়র পারমিশন নিতে হবে। আর একটা সার্কুলার ছিল হচ্ছে আপনার, যেটা গত বছর 31 জুলাই, যেটা আমরা পাস্ট কোশ্চেনের সময় দেখেছিলাম, যে বীমাকারী অর্থ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে লিয়েন রেখে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণে সহায়তার ক্ষেত্রে 2 নম্বরটা বলি, বীমা আইন 2010-এর 21 সেকশন 21 যেটা বলছে যে নির্দিষ্ট অঙ্কের মূলধন নিয়ে কি করতে হয়, বীমা কোম্পানিকে স্টাবলিশ হতে হয়। মূলধন ব্যতীত বীমা কোম্পানি গ্রাহকদের প্রিমিয়াম আয় হতে উদ্বুদ্ধ হয়, যেটা আপনার মান্থ যে প্রিমিয়ামটা আমরা দিয়ে থাকি। কিন্তু দেখা গেছে যে কোনো লাইফ কোম্পানির লাইফ
ফান্ডের অর্থ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে লিয়েন বা জামানত রেখে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ পেতে সহায়তা করা বা লাইফ ফান্ড অর্থ দিয়ে ঋণ প্রদান না করার জন্য নির্দেশনা দেওয়া হলো। মানে আপনি আপনার যে লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা দিলেন সেটাকে আপনি কোনো ব্যাংক বা এফআই তে আপনি যদি লিয়েন রেখে লোন নেন সেটা পারবেন না। আন্ডার এই সার্কুলার অনুযায়ী আপনাকে সেই রেস্ট্রিকশনটাই ইম্পোজ করে হয়েছে ইদ্রা। ওকে, ইদ্রা থেকে আসলে ওরকম ডিরেক্টিভ গুলো আসে না, জাস্ট কয়েকটা সার্কুলার আমি আপনাদেরকে মেল করছি, আপনারা একটু দেখে নিন। ওকে, আমরা ফার্স্ট কোশ্চেন যেটা আপনার রিপিটেড জুলাই আগস্ট 2022 এবং নভেম্বর ডিসেম্বর 2021 দুইটা সেশনই একবারে সেম কেসটা আসছে, আমরা এটা একটু সলভ করি। এখানে বলছে যে সাজেস্ট, প্রথম আমরা কি করব রিকোয়ারমেন্টটা দেখি। সাজেস্ট ওয়েদার স্টোন ক্যান অ্যাকসেপ্ট দ্য অফার অফ দ্য নিউ লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিউ ইন্স্যুরেন্স কোম্পানি ইন ভিউ অফ দ্য ইন্স্যুরেন্স ল অ্যাপ্লিকেবল ইন বাংলাদেশ। আবার বলি, whether a student can accept the offer, তাহলে আমরা উপরে কেসে কি যে কোনো একটা অফার পাবো। ক্যান অ্যাকসেপ্ট, স্টোন লিমিটেড কি এটা অ্যাকসেপ্ট করবে? আপনার ইন ভিউ অফ দ্য ইন্স্যুরেন্স ল, আমরা যে একটা পড়লাম একটা অনুযায়ী সে অফারটা সে অ্যাকসেপ্ট করতে পারবে কিনা। Stone Bangladesh Limited, a subsidiary of a global conglomerate, has been operating in Bangladesh as an importer and manufacturer of food products upon maintaining a very high ethical standards as followed by the group. For maintaining manufacturing operation, Stone imports a substantial quantity of raw and packaging materials from abroad, for which it spends millions of taka in marine insurance premiums. তাহলে মেইন ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে বলা হচ্ছে সে মিলিয়নস অফ টাকা সে স্পেন্ড করে। কারেন্টলি স্টোন টেক্স all insurance related service from a reputed insurance company in Bangladesh. Recently, Stone has been approached by another insurance company, যেখানে বলছে who for the purpose of procuring this lucrative business, বলছে যে সে যেহেতু মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হিউজ প্রিমিয়াম দিচ্ছে, সেই লুক্রেটিভ বিজনেসটা প্রকিউর করার জন্য তাকে এডিশনাল 35% কমিশন, প্রিমিয়াম কস্টের উপর 35% কমিশন সে অফার করছে। Considering Stone as a very low claim history in the past, বলা আছে তার পাস্ট ক্লেম হিস্ট্রি দেখে যেটা খুব লো ছিল, মানে ইন্স্যুরেন্স কোম্পানি তো এরকম ক্লেম হিস্ট্রি খুব লোয়ার ছিল, সেজন্য কি এই বিজনেসটা প্রকিউর করার জন্য, যেহেতু এটা একটা লুক্রেটিভ বিজনেস, এটা প্রকিউর করার জন্য সে এডিশনাল 35% কমিশন অফার করছে। এই অফারটা স্টোন নিতে পারবে কিনা, আপনার ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী আমরা কি এরকম এডিশনাল কমিশন দিতে পারবো কি না? আমরা কি রিকোয়ারমেন্টটা বুঝছি? ইয়েস স্যার। তাহলে আমরা এটা রিলেভেন্ট সেকশন থেকে আমরা আনসারটা দিতে পারবো না? তাহলে কমিশন দেওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন ইম্পোজ করা ছিল? ওইখানে যে 35% দিছে স্যার, ওই রেস্ট্রিকশনকে স্যার এক্সিড করে গেছে স্যার। আচ্ছা, আমরা বলছি কি no person shall pay or contract to pay any remuneration or reward, whether by way of commission or in any other name, for soliciting or procuring insurance business in Bangladesh to any person except an insurance agent or employer of agent or broker. আপনি কি করতে পারবেন না, পেমেন্ট বা কন্ট্রাক্ট টু পেমেন্ট, আপনি পেমেন্ট করতে পারবেন এবং এরকম কোনো কন্ট্রাক্টও যেতে পারবেন না আপনি আপনার বিজনেস সলিসিট বা প্রকিউর করার জন্য টু এনি পারসন or ইন্স্যুরেন্স এজেন্ট। বলা আছে কি আপনি কোনো কমিশন বা রিমিউনারেশন ফর্মে দেওয়ার জন্য এরকম কোনো পেমেন্ট বা কন্ট্রাক্টে যেতে পারবেন না। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছে আপনি ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের 35% বেশি, সেকেন্ড ইয়ার্স রিনিউয়াল প্রিমিয়াম যেটা সেকেন্ড ইয়ারতে রিনিউ হচ্ছে তার 10% এবং সাবসিকুয়েন্ট ইয়ারে 5% বেশি আপনি কি করতে পারবেন না, কমিশন দিতে পারবেন না। তাহলে আমরা পারবো এখান থেকে আনসারটা দিতে? জি স্যার, পারবো স্যার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। হোয়াট ডু ইউ মিন বাই সারেন্ডার ভ্যালু ইন লাইফ ইন্স্যুরেন্স? একটু আগে পড়লাম সারেন্ডার ভ্যালু, যেটা মিনিমাম 2 ইয়ার্স যদি সে কি করে ইন্স্যুরেন্স বিজনেসটা কন্টিনিউ করে এবং তাকে একটা মিনিমাম কি সারেন্ডার ভ্যালু দেওয়া হয়, এটা আমরা একটা ম্যাথ আকারে দেখলাম। নেক্সট যে কোশ্চেনটা আসছে, রিকোয়ারমেন্টসটা অ্যাডভাইস
which company ABC Limited should go for identifying the effective premium rate? আবার পড়ি, অ্যাডভাইস করতে বলছে which company, মানে উপরে কয়েক বলা মানে কয়েকটা কোম্পানির মধ্যে বলছে এবিসি লিমিটেড কে আপনি সাজেস্ট করবেন শুড গো ফর আইডেন্টিফাইং ইফেক্টিভ প্রিমিয়াম রেট। ওকে, অ্যাজ এ ইন্স্যুরার হিসেবে আমি ইন্স্যুরার এবং ইনস্যুর আমি দুই পক্ষ থেকে বলি, আপনি যখন আপনার কোনো অ্যাসেট বা আপনি কি করলেন ইন্স্যুরেন্স করলেন, আপনি কি চাইবেন প্রিমিয়াম কম দিতে, যেখানে যে ইন্স্যুরেন্স কোম্পানি কম প্রিমিয়াম নেই সেটা আমাকে যদি আমি ফিউচার বেনিফিট যদি সেম পাই, তাহলে যে আমাকে লোয়ার কস্টে দিবে আমি তার কাছে যাব অবশ্যই। ইয়েস স্যার। ওকে, তাহলে এখানে বলছে আপনাকে ইফেক্টিভ প্রিমিয়াম রেট বের করে আপনি এবিসি কে সাজেস্ট করবেন আপনি কোন কোম্পানিকে, কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে এবিসি তার ইন্স্যুরেন্সটা করাবে। কেসটা পড়ি, ABC Limited is contemplating to cover its employees under group life insurance scheme. They received quotations from two reputed insurance companies. সে দুইটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কি কোটেশন নিয়েছে। Accordingly, gross premium, লাইফ গ্রস প্রিমিয়ামের মধ্যে লাইফ, অ্যাক্সিডেন্টাল এবং পার্শিয়াল ডিসেবিলিটি কভার করে কোম্পানি এ অফার করছে কি 8 টাকা পার 1000, আর কোম্পানি বি করছে 7 টাকা পার 1000। তাহলে গ্রস প্রিমিয়ামে কি আপনার দুইটা কোম্পানি এ করছে আমাকে 8 টাকা আর কোম্পানি বি করছে 7 টাকা। সেকেন্ড বলছে যে অবভিয়াসলি the person quoted less should be selected, তাহলে আমি প্রিমিয়াম যে আমাকে কম অফার করছে আমি তাকে সিলেক্ট করব। however CFO wanted to review this based on all other criteria, তাহলে এবিসির সিএফও কি সে আদার যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো দেখেই সে কোন কোম্পানিতে সে ইন্স্যুরেন্স করাবে সেটা সে ডিটারমাইন করতেছে। the other criteria reveal that মানে at the close of each year, প্রত্যেক বছর শেষে বোথ দ্য কোম্পানিজ একটা প্রফিট বোনাস অফার করবে। প্রফিট বোনাস কোম্পানি এ দিচ্ছে 75,000 আর কোম্পানি বি দিচ্ছে 60,000 আফটার ডিডাকশন অফ রিটেনশন এক্সপেন্সেস এন্ড ক্লেমস ইফ এনি। আপনার যদি কোনো ক্লেম থাকে বা কোনো রিটেনশন এক্সপেন্স বাদ দেওয়ার পরেই কোম্পানি এ কি করবে 75% প্রফিট বোনাস দিবে আর কোম্পানি বি 60% প্রফিট বোনাস দিবে। The retention expense হচ্ছে কোট করছে দুইজনই কি 30% অফ গ্রস প্রিমিয়াম। কোম্পানি এ এবং কোম্পানি বি দুইজনের রিটেনশন এক্সপেন্স হচ্ছে তার গ্রস প্রিমিয়ামে 30%। আরেকটা কথা কি আমার হচ্ছে আদার যে ক্রাইটেরিয়া, প্রথম ছিল গ্রস প্রিমিয়াম, একজন আমাকে 8 টাকা দিচ্ছে একজন 7 টাকা দিচ্ছে। এরপর বলছে যে একজনের প্রফিট বোনাস দিচ্ছে 75% আর একজন দিচ্ছে 60% অফ আফটার ডিডাকশন অফ রিটেনশন এক্সপেন্স বা ক্লেম বাদ দেওয়ার পরেই একজন আমাকে 75% দিবে আর একজন 60% দিবে। রিটেনশন এক্সপেন্স হচ্ছে গ্রস প্রিমিয়ামের উপরে 30% বাই বোথ কোম্পানি। ওকে, আপনারা তাহলে একটু এটা প্র্যাকটিক্যালি নিজেরা খাতা কলমে করেন। এভাবে একটা স্প্রেডশিট করে নেন। পার্টিকুলার্স কোম্পানি এ কোম্পানি বি, ঠিক আছে। তাহলে প্রথম কি গ্রস প্রিমিয়াম লিখতেছেন? ইয়েস স্যার। ওকে, পাশাপাশি করেন, পাশাপাশি করলে আপনাদের দেখবেন যে এই কেসটা এখানেই সলভ মানে ক্লাসে বসে শেষ হয়ে যাবে, বাসায় শুধু আপনারা একটু মনোযোগ দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বলছি কি প্রথম আমরা কারোর সামনে কি কেসটা এই কোশ্চেনটা আছে? স্যার আছে স্যার। ওকে, তাহলে কোশ্চেনটা আপনারা তাহলে পাশাপাশি রেখেই পড়েন। প্রথম হচ্ছে আমার কি করতে হবে গ্রস প্রিমিয়াম, আমার গ্রস কোম্পানি এ দিচ্ছে কত 8 আর হচ্ছে 7।
8 আর কোম্পানি বি দিচ্ছে 7, 7 টাকা। ওকে, আমি তাহলে প্রথম গ্রস প্রিমিয়ামটা বসালাম। তারপর সেকেন্ড কন্ডিশন কি বলছিল? সেকেন্ড কন্ডিশন বলছে যে দা আদার ক্রাইটেরিয়া কি কি ছিল? প্রফিট বোনাস দিবে হচ্ছে কোম্পানি এ 75%, কোম্পানি বি দিবে 60% আফটার ডিডাকশন অফ রিটেনশন এক্সপেন্স। আপনি রিটেনশন এক্সপেন্স বা ক্লেম বাদ দেওয়ার পরেই আপনাকে 75% দিবে এ আর 60% দিবে কোম্পানি বি। ওকে, আমরা এগুলো লিখে রাখি। আর দুজনেই 30% দিবে রিটেনশন এক্সপেন্স। রিটেনশন এক্সপেন্স দিবে 30%। রিটেনশন এক্সপেন্স, তাহলে রিটেনশন এক্সপেন্স কি আমাকে দুজনেই কি দিবে? 30% করে রিটেনশন এক্সপেন্স দিচ্ছে। তাহলে আমি কোম্পানি এ 8 এর উপরে আমি যদি 30% বের করি তাহলে আসে 2.4। ঠিক আছে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমার গ্রস প্রিমিয়াম হচ্ছে কোম্পানির এর 8, কোম্পানির বির 7। রিটেনশন এক্সপেন্স আমার কোম্পানি এর আসতেছে 2.4 আর কোম্পানির বি আসতেছে 2.10। তাহলে আমি নেট প্রিমিয়াম আফটার রিটেনশন এক্সপেন্স কত? কোম্পানির এর জন্য হচ্ছে 5.6 আর কোম্পানির বির জন্য হচ্ছে 4.9। 4.9। ওকে, এবার এরপরে কি বলছিলাম? আপনার প্রফিট বোনাস দিবে, একজন দিবে কি 75% আর আরেকজন দিবে 60%। 60%। ওকে, আমরা লিখে রাখলাম এটা হচ্ছে আমার প্রফিট বোনাস। তাহলে আমার কোম্পানির এ দিচ্ছে কত আমাকে? 75%। তাহলে আফটার ডিডাকশন অফ রিটেনশন এক্সপেন্স সে বলছে কি আমাকে 75% প্রফিট বোনাস দিবে। আর কোম্পানি বি বলছে কত পার্সেন্ট দিবে? 60% দিবে। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমার প্রফিট বোনাস কোম্পানি এ হচ্ছে 4.2 আর কোম্পানির বি আসতেছে 2.94। তাহলে আফটার প্রফিট বোনাস আমরা তার ইফেক্টিভ রেট, ইফেক্টিভ প্রিমিয়াম রেট, আমরা আফটার প্রফিট বোনাস করে তার যদি ইফেক্টিভ প্রিমিয়াম রেটটা বের করি তাহলে আসতেছে ইফেক্টিভ প্রিমিয়াম রেট। তাহলে কার কম? কোম্পানি এ আসতেছে 1.40 আর কোম্পানি বি আসতেছে 1.96। তাহলে আমরা কিন্তু প্রথম যে গ্রস প্রিমিয়াম দেখে আমরা প্রথম আমাদের ধারণা হয়েছিল কি যে লোয়ার কোট করতেছিল কি প্রথম? কোম্পানি বি। ওকে, কোম্পানি এ আমাকে 8 টাকা অফার করছিল আর কোম্পানি বি করছিল 60 টাকা। তাহলে আমরা কোম্পানি বির পক্ষে ছিলাম, যে আমি এবিসি কোম্পানিকে সাজেস্ট করতাম আপনি কোম্পানি বিতে কি করেন, আপনার ইন্স্যুরেন্স করেন। দেন আমি যদি রিটেনশন এবং প্রফিট বোনাস কনসিডার করে আমি যখন ইফেক্টিভ রেট বের করলাম তখন আমার কাছে কোম্পানি এ আসতেছে 1.4 এবং কোম্পানি বি আসতেছে 1.96। তাহলে ইফেক্টিভ রেট ধরলে কারটা কম? এ, কোম্পানি এ। কোম্পানি এ। তাহলে আমাকে এই যে কেসটাতে আমাকে সাজেস্ট করতে বলা হয়েছিল ইফেক্টিভ রেট, তাহলে শুড গো ফর আইডেন্টিফাইং ইফেক্টিভ প্রিমিয়াম রেট। তাহলে আমরা এইভাবে ক্যালকুলেট করে আমরা এবিসি কে আমরা সাজেস্ট করতে পারবো না? জি স্যার। বুঝা গেছে কোশ্চেনটা?
ইয়েস স্যার। এটা কিন্তু রিপিটেড কয়েকবারে আসছে, আপনারা একটু বাসায় আরেকবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে এটা আশা করি রিলেটেড যদি কোশ্চেন কেস আসে ইফেক্টিভ প্রিমিয়াম রেট হোক বা আদার লাইফ ইন্স্যুরেন্স থেকে তো অনেক সময় ওই সিআরসির কিছু কেস দিতে পারে, তো এক্ষেত্রে আপনারা আশা করি যদি আমার এই অ্যাক্টের রিকোয়ারমেন্টটা এবং এখানে কোশ্চেন গুলো আপনারা দেখেন আশা করি বুঝবেন। আর ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স ক্ষেত্রে কিন্তু আমি বলছি কি এগুলো স্ট্রেট কোশ্চেন আসছে, স্ট্রেট কোশ্চেন গুলো আসলে ওরকম মানে আপনারা জাস্ট বেসিক জিনিসটা এক থেকে জানলেই হবে, আর পাস্ট কোশ্চেন সলভ করেন, সলভ করলে নিজেরা কোনো কিছু যদি বুঝতে কষ্ট হয় আমাকে নেক্সট ক্লাসে হোক বা আমাকে ইমেইলে হোক বা আমার হোয়াটসঅ্যাপে হোক আপনারা নক করেন, আপনারা আমি ফার্স্ট কোশ্চেনে যদি কোনো আপনারা কোনো কিছু নিয়ে আটকে যান তাহলে আমাকে একটু জানাই। ওকে, নভেম্বর ডিসেম্বর 2020-এ যে কোশ্চেনটা আসছিল আমরা রিকোয়ারমেন্টটা দেখি। Can ABC and Company Chartered Accountants be appointed to conduct a special audit during the same period? B. Who can appoint a special auditor and for what purposes? C. Who prescribe the fee for a special audit and who pays such fee? এতে কি ছিল, এবিসি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস কে আপনি কি করতে পারবেন, স্পেশাল অডিট কন্ডাক্টের জন্য অ্যাপয়েন্ট করতে পারবেন কিনা, কে স্পেশাল অডিটর অ্যাপয়েন্ট করবে ফর হোয়াট পারপাস, এবং স্পেশাল অডিটের ফি হু প্রেসক্রাইব এবং কে পে দ্য সাচ ফি, কে পরিশোধ করবে। কেসটা হচ্ছে 2 লাইনের কেস। এবিসি এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আর দ্য স্ট্যাটুটরি অডিটর অফ এক্সওয়াইজেড ইন্স্যুরেন্স লিমিটেড। তাহলে ইন্স্যুরেন্স এক্সওয়াইজেড ইন্স্যুরেন্স কোম্পানির স্ট্যাটুটরি অডিটর কে, এবিসি এন্ড কোং। তাহলে আপনি ক্যান এবিসি এন্ড কোং, আপনি এবিসি এন্ড কোং কে দিয়ে আপনি স্পেশাল অডিট করাতে পারবেন কিনা, who can appoint a special auditor, কে অ্যাপয়েন্ট করে and for what purpose, who prescribe the fee for a special audit and who pays such fee, কে পরিশোধ করবে। স্যার, IDRA can appoint a special auditor and determine prescribe the fee also. আচ্ছা, But what purpose এই জায়গাটা স্যার ক্লিয়ার না স্যার, এটা স্যার কি লিখবো? আচ্ছা আমরা একটু কেসটাতে এই রিলেভেন্ট সেকশনটাতে যাই। আমরা সেকশন 29 যে স্পেশাল অডিট সেখান থেকে এই কোশ্চেনটা আসছে, আমরা জাস্ট এখানে ছোট্ট 3-4টা লাইন আছে, 3-4টা লাইনটা পড়ে এখান থেকে কিন্তু আপনি যেখানে আটকে গেছেন এটা প্লাস হচ্ছে আদার্স যদি কোনো কোয়েরি থাকে আমরা এখান থেকে সলভ করতে পারবো। প্রথম হচ্ছে the authority may from time to time, একদম স্পেসিফিকলি বলে দিয়েছে, the authority may from time to time order auditing of all insurance business related transactions, records, documents and any of all insurance business carrying on the business under the provisions of this act। তাহলে অথরিটি কি করতে পারে, টাইম টু টাইম স্পেশাল অডিটের জন্য ডিরেকশন দিতে পারে। এখানে বলছে কি আপনি এক্সটার্নাল যে অডিটর 28 অনুযায়ী সে অডিটর শ্যাল নট বি দ্য সেম পারসন হতে পারবে না। এরপর বলছে কি an auditor appointed under this section shall have the right, সে সমস্ত বুকস অফ অ্যাকাউন্টস গুলো সে ইন্সপেকশনের রাইট আছে, সে ইন্সপেকশনের জন্য তাকে ওপেন রাখতে হবে। an auditor appointed তাকে 4 মাসের মধ্যে কি করতে হবে, অ্যাপয়েন্টমেন্টের 4 কপি ইদ্রার কাছে সাবমিট করতে হবে। an auditor appointed under this section shall be paid by the insurer such fee as may be determined by the authority। লাইনটা একটু আবার পড়ি, an auditor appointed under this section তার মানে কি স্পেশাল অডিটর shall be paid by the insurer, কে দিবে, ইন্স্যুরার, কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, such fee as may be determined by the authority, ফিটা কে ডিটারমাইন করবে, অথরিটি। অথরিটি ইত্রা। তাহলে আমরা এখানে এই এই যে ছোট্ট 4 নম্বর যে পয়েন্ট 2টা লাইন এর মধ্যে আমরা একটা আনসার পেয়ে যাচ্ছি না, who prescribe the fee and who pays the fee। তাহলে আমরা বলবো কি ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি ইদ্রা প্রেসক্রাইব দ্য ফি ফর দ্য স্পেশাল অডিটর and the company insurer shall pay the such fee as determined by IDRA। আমরা সির আনসার পেয়ে গেলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে who can appoint a special auditor and for what purpose। তাহলে কে অ্যাপয়েন্ট করতেছে, IDRA অ্যাপয়েন্ট করতেছে। for what purpose, what purpose কি, আমরা প্রথমে পড়ছি কি সে কি স্পেশাল
যে বিজনেস রেকর্ডস, ডকুমেন্টস, বুকস অফ অ্যাকাউন্টস, এগুলো সবগুলো কি, সেগুলো তো আপনার নর্মাল অডিট না, যেটা আমরা এক্সটার্নাল অডিট বা স্ট্যাটিউটরি অডিট বলি। সেই অডিটের বাইরে কি স্পেশাল কিছু কাজ, স্পেশাল কিছু অ্যাসাইনমেন্ট আপনার সে কোনো একটা ট্রানজেকশন যেটা বা কোনো রিটার্ন আপনি জমা দিলেন, রিটার্নে মনে করা হলো যে তাকে যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট বা অ্যাক্টের বা ডিরেক্টিভের যে প্রভিশন, মিনিমাম স্ট্যাটিউটরি রিজার্ভ হোক বা পেইড আপ ক্যাপিটালের ক্ষেত্রে হোক বা তার ডে টু ডে অ্যাক্টিভিটিসে কোনো ইস্যু আমার অ্যাক্টের সাথে কন্ট্রাডিক্ট করে, তখন ওই স্পেশাল ইস্যুটা যদি কোনো স্পেশাল অডিটর দ্বারা আপনি কি করেন, একটা স্পেশাল অডিট করেন, তখন ওই যে স্পেশাল পারপাস, ওই পারপাসে কি ইডরা কি করতেছে, আমরা তাহলে পারপাসটা বলবো কি, ইডরা ক্যান অ্যাপয়েন্ট স্পেশাল অডিটর, ঠিক আছে, ফর দ্য ইস্যুস যেগুলো কি আপনার সে কোনো বিজনেস রিলেটেড ট্রানজাকশন রিভিউ হতে পারে, রেকর্ডস, ডকুমেন্টস, কোনো স্পেশাল কোনো অ্যাসাইনমেন্টে ইডরা কি করতে পারবে, স্পেশাল অডিটর অ্যাপয়েন্ট করতে পারে। দেন হচ্ছে এবিসি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বি অ্যাপয়েন্টেড টু কন্ডাক্ট দ্য স্পেশাল অডিট ফর দ্য সেম পিরিয়ড, সেম পিরিয়ডের জন্য এবিসি কি পারবে স্পেশাল অডিটর হিসেবে অ্যাপয়েন্ট হতে, যেটা আমরা এখানে বলছি কি শ্যাল নট বি দা সেম পারসন। যে এক্সটার্নাল অডিটর যে আছে এখানে তো এবিসি একদম স্পেসিফিকলি আমাকে বলে দিচ্ছে তারা কি 2020 এবং 2021 এর জন্য স্ট্যাটিউটরি অডিটর হিসেবে আছে, এবং সেম পিরিয়ডের জন্য আমরা তাকে কি করতে পারবো না, স্পেশাল অডিটর হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবো না। বুঝা গেছে? ইয়েস স্যার। এগুলো একদম স্ট্রেট কোশ্চেন, এখানে ডিটেল মানে ব্যাংক এফআই বা কোম্পানি সেক্টর এই সিকিউরিটিজ লর মতো ওরকম কেস ডিটেলে আসে নাই, মানে ছোট ছোট কোশ্চেন আসে একদম এখান থেকে, কিন্তু এই একটাও ছোট, আর খুব অল্প কিছু ডিরেক্টিভ আছে, পাস্ট কিছু কোশ্চেন করেন আপনারা এখান থেকে ইজিলি মার্ক করতে পারবেন। Then discuss the power of the Insurance Development and Regulatory Authority IDRA to inspect and ask for information under the Insurance Act 2010. তাহলে বলছে 2010 অনুযায়ী ইডরার যে পাওয়ার, যেটা আমরা আজকেই পড়েছিলাম, ইডরা টাইম টু টাইম আপনাকে কি করতে পারে, পাওয়ার অফ দ্য অথরিটি রিগার্ডিং রিটার্ন, তাহলে ইফ ইট অ্যাপিয়ার্স টু দ্য অথরিটি, ইডরার কাছে যদি মনে হয় যে আপনি যে রিটার্ন গুলো জমা দিলেন সেগুলো ইনএকিউরেট বা ডিফেক্টিভ, আপনাকে ফার্দার ইনফরমেশন দেওয়ার জন্য ডিরেকশন দিতে পারে, বা এগুলো সাপ্লিমেন্ট হিসেবে অডিটর বা অ্যাকচুয়ারি সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করার ডিরেকশন দিতে পারে। আপনাকে কল আপন দ্য ইন্স্যুরার টু সাবমিট ফর ইটস এক্সামিনেশন অ্যাট দ্য প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস, আপনাকে আপনার অ্যাকাউন্টস, বুকস এবং রেজিস্টার ডকুমেন্ট গুলো সাবমিশনের জন্য আপনাকে নোটিশ সার্ভ করে আপনার কাছে ডকুমেন্ট চাইতে পারে। বলা আছে এক্সামাইন এনি অফিসার অফ দ্য ইন্স্যুরার ইন রিলেশন টু দ্য রিটার্ন, রিটার্নের সাথে রিলিভেন্ট যে কোনো অফিসারকে সে কি করতে পারবে, জিজ্ঞাসা করতে পারবে, এক্সামিন করতে পারবে। আপনি যদি রিটার্নটা ডিউলি জমা না দেন, ডিফিসিয়েন্সি যেটা ডকুমেন্ট শর্টফল বা যে কারেকশনটা করা প্রয়োজন সেটা যদি টাইমলি না করেন, সেক্ষেত্রে আপনার রিটার্নটা অ্যাকসেপ্ট করতে সে ডিনাই করতে পারে। এবং যদি বলা আছে যে if the authority declines to accept any such return shall be deemed to have failed to furnish return, আপনি রিটার্ন সাবমিট করতে ফেলিওর হয়েছে। তারপর বলছি কি প্রিমিয়াম রেট ডিটারমিনেশন এবং কালেকশনের ক্ষেত্রে explain the provisions of the Insurance Act 2010 relation to determination and collection of premium। তা আমরা প্রিমিয়ামের রেট ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা পড়ছি না লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিভাবে রেট ডিটারমাইন হবে এবং নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিভাবে রেট ডিটারমাইন হবে। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, if when considering an application for registration under section 8, বলা আছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি যে প্রিমিয়াম রেট ডিটারমাইন বেনিফিট এবং টার্মস এন্ড কন্ডিশনস গুলো যেগুলো অফার করতেছেন, যেগুলো ইদ্রার কাছে অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাকসেপ্টেবল মনে না হচ্ছে, তখন ইদ্রা কি করতে পারবে, ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে সেগুলো মডিফাই করার জন্য ডিরেকশন দিতে পারবে আনটিল অথরিটি থিংস টু রেন্ডার দোজ অ্যাকসেপ্টেবল এন্ড অ্যাপ্রোপ্রিয়েট। বি বলছে নো ইন্স্যুরার শ্যাল ইস্যু এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি যতক্ষণ পর্যন্ত তার প্রিমিয়াম রেট, বেনিফিট এবং টার্ম গুলা অ্যাকচুয়ারি দ্বারা সার্টিফাই করা না হবে। থার্ড পয়েন্ট কি বলছে, if an insurer carrying on
any life insurance business wants to launch a new policy or plan scheme, it shall submit to the authority together with its certification by the appointed actuary the prospectus containing full details and specimen may specify at least 30 days before marketing it. আপনি সে নতুন একটা পলিসি, অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে আমরা দেখি না, সে নতুন একটা স্কিম নিয়ে আসছে, তাহলে অবশ্যই তাকে এই স্কিমটা কি করতে হবে, মার্কেটিং আপনি যখন সেটা বাজারে প্রচার করবেন তার আগে আপনাকে 30 ডেজ আগে কি করতে হবে, ইদ্রার কাছে আপনার অ্যাকচুয়ারি সার্টিফিকেশন সহ সাবমিট করতে হবে। ইদ্রা যদি সেই স্কিমটা যদি অ্যাপ্রুভ না করে, আপনি কিন্তু সেটা কি করতে পারবেন না, মার্কেটে আপনি ওপেন করতে পারবেন না। আপনাকে অবশ্যই ইদ্রা যদি কোনো মডিফিকেশন করতে বলে, এখানে আপনাকে সেই মডিফিকেশন করতে হবে, ইদ্রার অ্যাপ্রুভাল সাপেক্ষে আপনি সেটা কি করতে পারবেন, লঞ্চ করতে পারবেন। ইফ অ্যান ইন্স্যুরার ফেলস টু কমপ্লাই বলছে, এখানে আপনি এই এখানে তাহলে স্যার একটা কোশ্চেন থাকে না যে আমি মার্কেটিং করার 30 ডেজ বিফোর ইদ্রাকে ইনফর্ম করব, দ্যাট মিনস হচ্ছে কি আমার ওই 30 ডেজ পার হওয়ার পরে তো আমি মার্কেটিং করতে পারবো? না, আপনি হচ্ছে অ্যাটলিস্ট 30 ডেজ আপনি কি করলেন, মিনিমাম 30 ডে আগে ইদ্রাকে ইনফর্ম করলেন। এখন ইদ্রা আপনার রেসপন্সে আপনি যে তাকে তো একটা ফর্মাল ফরওয়ার্ডিং আপনি নোটিফাই করলেন, ইদ্রা কি করলো, স্কিমটা যদি দেখে যে মার্কেটের জন্য ফিজিবল, সে আপনাকে পারমিশন দিয়ে দিল। আদারওয়াইজ আপনি যদি দেখা যায় কোনো ইস্যুস, স্কিমের কোনো ইস্যুস, যে রেট বা কোনো যে বেনিফিট গুলো দিচ্ছেন যেগুলো আপনার মার্কেট কন্ডিশন বা অন্যান্য ইন্স্যুরেন্সে বা ওভারঅল ইন্স্যুরেন্স, আমরা যেটা 3টা কন্ডিশন বলছি কি, আপনার পলিসি হোল্ডারের এগেইনস্টে না, বা ইন্স্যুরেন্স আপনার যে আপনার সেক্টরে আপনার যে বিজনেস ওই বিজনেসের জন্য হার্মফুল না, তারপর হচ্ছে ওভারঅল ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্সের জন্য ন্যাশনাল ইন্টারেস্টের কথা কনসিডার করে ইদের কাছে যদি মনে হয় যে সেটা মার্কেটিং এর জন্য পারমিশন এনওসি দিতে পারে সে। আর যদি মনে করা হয় যে কোনো টার্মস এন্ড কন্ডিশনস এর মধ্যে কিছুটা মডিফাই করা প্রয়োজন, সে সেটা মডিফাই এর জন্য তাকে ডিরেকশন দিবে। পরবর্তীতে সে আবার ফার্দার কি করবে, সে মডিফাই করে আবার ইদ্রাকে জানাবে, ইদ্রা যদি পারমিশন দেয় তারপরে সে কি করতে পারবে, সেটা মার্কেটে লঞ্চ করতে পারবে। আপনি বলা আছে অ্যাটলিস্ট 30 ডেজ আগে তাকে জানালেন, কিন্তু আপনি মার্কেটিং বলছে যে আপনি যখন পারমিশন পেলেন আপনি এরপরে শুধুমাত্র কি করতে পারবেন, সেটা জেনারেল পাবলিকের জন্য আপনি লঞ্চ করতে পারবেন। If an insurer fails to comply with the provisions of subsection 2 বলছে এখানে 5 লাখ টাকা আপনাকে ফাইন ইম্পোজ করতে পারবে। ইদ্রা এখানে অ্যাকচুয়ালি যে সার্টিফিকেশনের কথা বলা আছে সেটা অবশ্যই কি করতে হবে, একটা প্রেসক্রাইব ফর্মে দিতে হবে। দ্য অথরিটি মে স্পেসিফাই, আপনি প্রিমিয়াম রেট হিসেবে যে ইন্টারেস্ট রেট বা কমিশন রেট যেটা নেবেন সেটা ইদ্রা স্পেসিফাই করে দিবে। যদি কোনো বলা আছে দ্য লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান ইজ নট কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট বাই দ্য অথরিটি, আপনাকে সেটা মার্কেটিং মানে পাবলিক আপনার লঞ্চ করার ক্ষেত্রে ইদ্রা প্রহিবিশন ইম্পোজ করতে পারে বা ডিরেকশন দিতে পারে টু অল্টার অর অ্যামেন্ড। আপনি প্ল্যানের মধ্যে কোনো চেঞ্জ বা কোনো কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশনস এর মধ্যে আপনি অ্যামেন্ডমেন্টের জন্য ইদ্রা আপনাকে কি করতে পারবে, ডিরেকশন দিতে পারবে। এই গেল লাইফ ইন্স্যুরেন্স। এবার আসেন নন লাইফ ইন্স্যুরেন্স। নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি বলছিলাম, determination of premium rates for life non-life insurance ক্ষেত্রে the authority may constitute a central rating committee and determine the rates of premium for non-life insurance business in consultation with the committee. Such insurer shall be bound to comply with such rates. তাহলে নন লাইফ ইন্স্যুরেন্সের জন্য তারা একটা সিআরসি কমিটি ফর্ম করবে, যেটা চেয়ারম্যান থাকবে ইদ্রার চেয়ারম্যান, আইডিআর এ ইদ্রার চেয়ারম্যানই কি থাকবে, ওই সিআরসি কমিটির চেয়ারম্যান থাকবে। তাদের সুপারিশে বলা আছে কি, ডিটারমাইন দ্য রেটস অফ দ্য প্রিমিয়াম ইন কনসালটেশন উইথ দ্য কমিটি, ওই কমিটির কনসালটেশন নিয়ে কি করবে, নন লাইফ ইন্স্যুরেন্সের জন্য প্রিমিয়ামের রেটটা সে ডিটারমাইন করবে। এবং সমস্ত ইন্স্যুরারকে বলা আছে শ্যাল বি বাউন্ড টু কমপ্লাই উইথ সাচ রেটস, তাকে যে ওই কমিটি কনসালটেশনে যে রেটটা ডিটারমাইন করা হবে সিআরসি কমিটি কনসালটেশনে, সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিকে সেটা কমপ্লাই করতে হবে। Government may, if necessary, dissolve the central rating committee at any time. তাহলে যে কোনো সময় কি করতে পারবে, ডিসলভ করতে পারবে। ওকে, তাহলে আমরা ইন্স্যুরেন্স অ্যাক্টের আমরা যে পাস্ট 10 ইয়ার্স এর যে কোশ্চেন গুলো দেখলাম, কোনো কোশ্চেন কি আমরা আজকে কভার করতে পারিনি? রি ইন্স্যুরেন্স এবং ডাবল ইন্স্যুরেন্স পড়লাম, সারেন্ডার ভ্যালু পড়লাম, ইফেক্টিভ প্রিমিয়াম রেট,
দেন হচ্ছে এই যে সার্কুলারটা, যেখানে আপনার লাইফ ইন্স্যুরেন্স ফান্ডকে আপনি লিয়েন হিসেবে রেখে কি করতে পারবেন না, কোনো প্রকার লোন নিতে পারবেন না, সেই কন্ডিশনসটা। আপনি কমিশন দেওয়ার ক্ষেত্রে কমিশনের যে রেস্ট্রিকশন গুলা সেকশন 58-এ দেখলাম। দেন এখানে রিপিটেড কোশ্চেন ছিল। তারপর হচ্ছে আপনি স্ট্যাটিউটরি অডিটরকে স্পেশাল অডিটে কন্ট্যাক্ট মানে সেম পিরিয়ডের জন্য অ্যাপয়েন্ট করতে পারবেন কিনা, কে অ্যাপয়েন্ট করবে, যেটা আমরা সলভ করলাম। দেন পাওয়ার অফ দ্য ইডরা, যেটা আমরা লাস্ট সেকশন 49 থেকে দেখলাম। সেকশন 17 এবং 18 থেকে যেটা প্রিমিয়াম ডিটারমাইন এবং কালেকশনের যে কেসটা দেখলাম। সারেন্ডার ভ্যালু, বেনিফিটস এন্ড ট্রান্সফার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন গুলো আছে দেখলাম। অ্যাসাইনমেন্ট এবং নমিনেশন অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, ডাবল ইন্স্যুরেন্স। তারপর সলভেন্সি মার্জিন, যেটা আমরা সেকশন 43 তে পড়লাম, যে এটা হচ্ছে কি একটা রিজার্ভ ফান্ড, আপনাকে ইডরা যেই অ্যামাউন্ট এবং ম্যানারে আপনাকে বলবে সেভাবে আপনাকে মেইনটেইন করতে হবে। সলভেন্সি মার্জিনটা হলো আপনার বেসিক্যালি আমরা যে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল এবং স্ট্যাটুটরি রিজার্ভ যেটা বললাম, সেটার বাইরেও আপনাকে আপনার যে টোটাল ইন্স্যুরেন্স কোম্পানির যে অ্যাসেট তার লাইবিলিটিস চেয়ে বেশি হতে হবে। আপনার একটা মানে যদি ইন্স্যুরেন্স কোম্পানি কোনো যেমন কোনো ন্যাশনাল মানে ন্যাচারাল ডিজাস্টার হলো বা কোনো আর্থকোয়েক, আপনার কোনো এক্সট্রিম সিচুয়েশনে যদি তার ক্লেম মিটাবের জন্য সে মানে মানে জাস্ট আনেবল না হয়, তাহলে সেই ক্ষেত্রের জন্য কি আছে, আমাকে এই সলভেন্সি মার্জিনটা ইটটা টাইম টু টাইম যেভাবে মেনটেন করতে বলবে আমাকে সেভাবে মেনটেন করতে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম রিবেটের ক্ষেত্রে, লোন দেওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন সেটা আমরা দেখলাম। তারপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম রিপিটেড কোশ্চেন ছিল। রিনিউয়াল অফ রেজিস্ট্রেশন অফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা সেকশন 11-তে আমরা কি করেছিলাম, যে আপনি প্রত্যেক বছর কি করবেন, 30 নভেম্বরের আগে আপনি প্রেসক্রাইব ফি পরিশোধ করে ইদ্রার কাছে সার্টিফিকেট রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, ইদ্রা কি করবে, আপনার সেকশন 9 আপনার যে সমস্ত কন্ডিশন গুলো যেটা আমরা সেকশন 8 এবং 9-এ দেখলাম, সেই কন্ডিশন গুলো ফুলফিল হলে তার বেসিসে কি করবে, আপনার সার্টিফিকেটটা সে রিনিউয়াল করবে। সে একটা রেজিস্টার মেনটেন করবে, যেটার মধ্যে সে এই বছরে টোটাল কতগুলো ফ্রেশ সার্টিফিকেট ইস্যু করছে, কতগুলো রিনিউয়াল, সাসপেনশন এবং ক্যান্সেলেশন আছে, সেই রেকর্ডটা সে রেজিস্টারে মেনটেন করবে। তারপর আমরা দেখছি হচ্ছে ক্যান অডিটর স্পেশাল অডিট এবং অ্যানুয়াল অডিটের কোশ্চেনটা। তারপর ভারিয়াস পেমেন্টস এর কালেকশন এন্ড ডিটারমিনেশন অফ প্রিমিয়াম, ইড্রার যে আস্ক ফর ইনফরমেশন এবং সলভেন্সি মার্জিন, যেটা আমরা বললাম যে যদি কোনো ইন্স্যুরার মানে মিনিমাম যদি আপনি কি করেন 2 ইয়ার্স যদি আপনি প্রিমিয়ামটা রেগুলারলি পে করে যান, তাহলে আপনি সরি সেটা তো সারেন্ডার ভ্যালু, সলভেন্সি মার্জিন হচ্ছে যেটা আপনি মিনিমাম যে রিজার্ভ ফান্ডটা পাবেন। তাহলে আমরা কি মোটামুটি পাস্ট কোশ্চেন ম্যাক্সিমাম কভার করতে পেরেছি, এবং আজকের যেই ওভারঅল টোটাল যে মিনিমাম যতগুলো সেকশন আছে সেগুলোর মধ্যে আমরা কি কোনো সেকশন নিয়ে যদি আপনাদের মানে এখনো কোশ্চেন আপনারা কোশ্চেন করতে পারেন যে কোনো সেকশনটা কি আমরা বুঝি নাই, এমন কোনো সেকশন আছে? স্যার মোটামুটি স্যার সবগুলাই ক্লিয়ার, হ্যাঁ, হ্যাঁ আমি স্টাডি করলে ই করতে পারবো স্যার। হ্যাঁ নিজেরা বাসায় একটু পড়লে আমরা মনে হচ্ছে, আর হচ্ছে আপনারা যদি পাস্ট কোশ্চেন গুলো এভাবে লিঙ্ক ধরে ধরে, যেমন সেকশন 11 যখন পড়তেছেন 11-এর সাথে আপনি পাস্ট কোশ্চেনটা করে ফেললেন, তারপর যখন আপনার ওই প্রিমিয়ামের যে 58টা আছে 58-এর সাথে আপনি পাস্ট কোশ্চেনটা করে ফেললেন, তাহলে দেখা যাবে যে মোটামুটি যেটা রিটেন আছে সেকশন অ্যাক্টের মধ্যে, সেটাকে আমি যখন প্র্যাকটিক্যাল একটা পাস্ট কোশ্চেন দিয়ে আমি যখন সলভ করে নিলাম, তাহলে আমার জন্য তুলনামূলকভাবে পড়াটা ইজিয়েস্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু আর্লি ছেড়ে দিচ্ছি, আপনারা পড়েন ভালোভাবে। যেই আমি আপনাকে ইমেল করে দিয়েছি সবকিছুই, ইন্স্যুরেন্সের রিলেভেন্ট যে সার্কুলার গুলো। আর আপনাদের আম, আমার হিসেবে অ্যাকচুয়ালি আসলে আমার টোটাল আজকে লাস্ট ক্লাস হওয়ার কথা আপনাদের কোম্পানিজ অ্যাক্ট এবং এফআরএ প্লাস হচ্ছে লেবার অ্যাক্ট, যেটা আসলে আমাদের সেলিম রেজা স্যার উনি কভার করার কথা। ঠিক আছে, স্যার আমাদের এক্সাম তো হচ্ছে স্যার 9 তারিখ থেকে। তো হ্যাঁ আহ, আপনার ক্লাস যেগুলা হয়েছে সবগুলা খুব সুন্দরভাবেই হয়েছে। আমার রিকোয়েস্ট থাকবে স্যার, আমাদের আরো কয়েকটা ক্লাস আপনি স্যার নেওয়ার ট্রাই যদি করেন।
আপনার ক্লাসগুলা আমাদের খুব বেনিফিট দিচ্ছে, একটু যদি আমরা স্টাডি করি সেটা আমরা কভার করতে পারবো, বাট যখন হুম। আমরা নিজেরাই স্টাডি করতে যাই তখন হচ্ছে আমাদের টাইম একটু বেশি কনজিউম হয়। তো সেই ক্ষেত্রে স্যার আপনার যদি রিপিট ক্লাসগুলো আমরা আবার পাইতাম, তাহলে আমাদের হয়তো বা একটু সিউরিটিটা একটু বেড়ে যেত আর কি। ওই দিকটা স্যার একটু যদি কনসিডার করেন। আমার বিশ্বাস স্যার আপনি হালিম ভাইয়ের সাথে কমিউনিকেট করলে হালিম ভাই না করবে না। এই আমার তো যতটুকু প্রিপারেশন দেওয়ার আমি দিয়েছি, আপনাদের এখন হচ্ছে কতটুকু রিসিভ করতে পারলেন সেটার উপরে আসলে সার্থকতা ক্লাসের। আপনারা জাস্ট মানে ফলো করে যান ক্লাসের সাথে যেভাবে বলছিলাম। আর ইমেইলে আপনাদের যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া হয়েছে সেগুলো পড়েন। তো বাকি যেগুলো আছে আসলে কোম্পানিজ অ্যাক্ট, আপনার কোম্পানিজ অ্যাক্টে সেলিম রেজা স্যার অনেক ভালো পড়ান। উনি 2টা ক্লাস নিলে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখনো তো 1 মান্থের উপরে আছে, 1 মান্থের মতো কাছাকাছি আছে। তো আপনাদের বাকি যেই টপিক গুলো আছে, তো সেগুলো আহ আপনারা নিজেরা ক্লাসের সাথে হোক বা পাস্ট কোশ্চেন থেকে নিজেরা এক থেকে নিজেরা পড়ে নেন। তো এখান থেকে আশা করি আমি যতটুকু পড়িয়েছি 60% অলরেডি আপনাদের কাভার হয়েছে। তো কোম্পানিজ অ্যাক্ট এবং লেবার অ্যাক্ট আর এফআরএ থেকে সাধারণত 40%, 35 to 40% আসে। আর বাকিটুকু কিন্তু এইগুলা থেকেই। তো আমি এফআই একটা খুব ছোট, ইন্স্যুরেন্সটা খুব ছোট ছিল। এখানে কিন্তু 10 to 10% যে ওয়েটটা থাকে সেটা কিন্তু ইজিলি নেওয়া যায়। ওকে। আর সিকিউরিটিজ লতে আসলে বেসিক্যালি ওই বিভিন্ন সময় ডিরেক্টিভ গুলো, অনেক পুরাতন ডিরেক্টিভ থেকে যদি কোশ্চেন করে, আপনারা জাস্ট আমি যেগুলো পড়িয়েছি, লিস্টিং রেগুলেশনটা পড়িয়েছি, তারপর কর্পোরেট গভর্নেন্স কোড যেটা বেসিক, এখান থেকে আসলে রিপিটেড হয়ে কোশ্চেন আসতেছে। আর হচ্ছে আপনাদের যে সার্কুলার গুলো আমি দিয়েছিলাম, আপনারা, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা নভেম্বরের একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনারা বিসেক বা সিভিল এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটটা ভিজিট করে নতুন কোনো একটা সার্কুলার আসলে আপনারা যদি কোনো টার্ম যদি না বুঝেন আপনারা আমাকে নক করেন, আমাকে হোয়াটসঅ্যাপে হোক বা ইমেলে নক করেন, অথবা সার্কুলারটা মেনশন করে আমাকে বলে দেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করবো। প্লিজ। স্যার আপনি কি স্যার এখান থেকে ক্লোজ নিতে চাচ্ছেন আমাদের ক্লাস? আই এম নট শিওর অ্যাকচুয়ালি, যদি সেলিম রেজা স্যার অ্যাভেলেবেল না থাকে বা স্যার আহ, আমি স্যার রিকোয়েস্ট করবো স্যার আমাদেরকে 3টা ক্লাস নেওয়ার জন্য স্যার। আহ, স্যার বিসেক, সিজিসি আর হচ্ছে ডিএসসি লিস্টিং, এই 3টার উপর স্যার 3টা ক্লাস যদি ট্রাই করেন স্যার, পসিবল একটু স্যার। এখন হচ্ছে আসলে আরো তো বেসিক্যালি, প্রায় 1 মাস টাইম আছে। হ্যাঁ না, এখন তো আপনাদের আদার টপিক গুলো আছে সেগুলো তো শেষ করতে হবে। তবে আমি চাই, আমি তো আপনারা যদি বলেন একটা মক টেস্ট নেওয়ার জন্য আমি তো হালিম ভাইকে রিকোয়েস্ট করতে পারি। মক টেস্টটা হতে পারে যেমন একদম সিকিউরিটিজ ল, তারপর যেটা একদম লিস্টিং রেগুলেশনটা যেভাবে পড়িয়েছে ওইখান থেকে যদি মিক্সড একটা কোশ্চেন দেয় আপনাদেরকে, যেমন আহ যেটার মধ্যে ব্যাংক, এফআই, ইন্স্যুরেন্স এবং সিকিউরিটিজ ল সবগুলো কভার করবে। ঠিক আছে, তো মক টেস্টটা নিলে আপনাদের সুবিধাটা হয় কি, মক টেস্ট হলে আপনারা সবগুলো টপিক নিজেরা পড়ে আসলেন, পড়ার পরে সর্বোচ্চটা, যেমন এমন একটা কেস আসবে যেটা সব কভার করবে, তো আপনাদের সবগুলো এক জানলেই ওই কেসটা সলভ করতে পারবেন। ঠিক আছে। তো ওই যে মক টেস্ট যদি অ্যারেঞ্জ করা যায় তাহলে অত ভালো হবে। তো এর জন্য তো আমি রিকোয়েস্ট করতে পারি সেলিম ভাইকে। আর রিপিটেড ক্লাস আসলে আপনাদের যদি টাইম খুব কম, মানে একই টপিক এখন যেমন সিকিউরিটিজ ল, কর্পোরেট গভর্নেন্স, এটা যদি আপনাদেরকে আবার পড়াতে চাই তখন কিন্তু আবার দেখা যাবে যে ওই যে কোম্পানিজ অ্যাক্ট বা লেবার অ্যাক্ট এগুলো পড়ানো হবে না। তা আপনাদের তো ওইখান থেকেও কোশ্চেন আসবে কিন্তু ওগুলোও তো পড়তে হবে। ঠিক আছে, বেটার হয় আপনারা ওইগুলো জি ভালোভাবে স্যার। লিস্টিং রেগুলেশনে যদি কোনো স্টিল কোনো রেগুলেশন থেকে যদি কোনো কনফিউশন থাকে, বা কর্পোরেট গভর্নেন্স কোড গুলো থেকে যদি কোনো একটা কোডের মধ্যে কোনো কনফিউশন থাকে বা বিএসসি ডিরেক্টিভে কোনো একটা কনফিউশন থাকে আপনারা আমাকে নক করেন। আর ব্যাংক এফআইআর অ্যাক্ট গুলো, ব্যাংকটা একটু বড় হলেও ব্যাংকে কিন্তু মানে তুলনামূলকভাবে সেকশন গুলো কিন্তু ইজি, আপনার বিআরপিডি সার্কুলার গুলো পড়লেও তো মানে ওইরকম যে মানে আমি বড় কেস দেখে যে একটু মানে ভয় পেয়ে যাবো এরকম কিছু না। আপনারা আপনার বেসিক জিনিসটা জানেন, আমার কথা হচ্ছে আপনারা কিন্তু, আমি যেভাবে করেছি বেসিক জিনিসটা জানেন। যত বড় কেসই আসুক আপনি শুধু প্রথম হচ্ছে আমার কি রিকোয়ারমেন্টটা পড়বেন, রিকোয়ারমেন্টটা পড়ে কিন্তু বেসিক জিনিসটা জানা যায় যে আমার কাছে কোন সেকশন, আমাকে সেকশন মনে রাখতে হবে না, আমি এটা ব্যাংকিং এক থেকে আসছে বাস এটুকুই। সেকেন্ড হচ্ছে আমাকে জানতে হবে যে এখানে আমি জানি, মানে সে আমার ওখানে কি আসলো, এই কোশ্চেন আসলো হচ্ছে আপনার ব্যাংকিং এর কোন একটা সেকশনে বললো যে আপনার কি করতে পারবেন না, আপনি
নিজের সিকিউরিটিকে লিয়েন রেখে আপনি লোন দিতে পারবেন না। আপনি বেসিক জিনিসটা জানেন। কেজের ক্ষেত্রে আপনি কোথাও পেলেন যে কোনো একটা সিকিউরিটি দিয়েছে, সেটা তাহলে আমার ব্যাংকিং একটার সাথে নন কমপ্লায়েন্স। তারপর আমি জানি কি এখন নতুন ব্যাংকিং একটা যে চেঞ্জেসটা আসছে, আপনি এট এ টাইম কোনো এফআই বা ইন্স্যুরেন্সও আপনি ডাইরেক্টর হিসেবে থাকতে পারবেন না। তারপরে যে চেঞ্জেস গুলো আসছে, উইলফুল লোন ডিফল্টার, এই টার্মটা কিন্তু আমি বারবার বলছিলাম, এটা কিন্তু নতুন টপিক, সো ইম্পর্টেন্ট। উইলফুল লোন ডিফল্টারের কি কি ক্ষেত্রে আমরা বলছিলাম, সে যদি তার ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও সে যদি লোন না দেয়, লোন পরিশোধ না করে, তারপরে যে তিনটা কন্ডিশন ছিল। এরপরে আপনাকে উইলফুল লোন ডিফল্টের একটা লিস্ট কিন্তু আপনাকে মেনশন, মানে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে পাঠাইতে হবে, আদারওয়াইজ আপনাকে ফাইন, মনিটারি ফাইন ইম্পোজ করছিল। তো এই যে বেসিক যে ইস্যুগুলো আপনারা একটা পড়লে, সার্কুলার গুলো পড়লে, এবং আমি যে সিনপসিসটা দিচ্ছি সিনপসিসটা ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ প্রবলেম হবে না। আহ, স্যার, কাইন্ডলি যদি বলতেন স্যার, আপনার মানে বাসার এরিয়াটা স্যার কোন দিকে? আচ্ছা, বাসায় এলেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ, এক ভাইয়া মেবি চেয়েছেন, আমি হোয়াটসঅ্যাপ আপনার নাম্বারটা। নাম্বারটা আমি অলরেডি নিয়েছি। আপনার নাম্বার অলরেডি আমি নিয়েছি আগেই। আচ্ছা মানে জানার জন্য আর কি স্যার, এমন না যে স্যার আপনাকে ডিস্টার্ব করবো। আচ্ছা, না আমি অ্যাকচুয়ালি বনানীতে থাকি, আহ কাছাকাছি বিষয়। ঠিক আছে তাহলে, আহ আপনারা, আমি হোয়াটসঅ্যাপ দিলাম, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, বা ইমেল আইডি তো আমার আছে আপনাদের সাথে, ইমেল আইডিতেও আপনারা কোনো ইস্যু না বুঝলে আমার সাথে কনসাল্ট করেন। ওকে, তাহলে বেস্ট অফ লাক। স্যার, ক্যান ইউ হিয়ার মি? শিওর। স্যার, 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 আপনার অফিস টাইম থাকে না নর্মালি কোন কোন ডেতে? মানে অফ ডে থাকে কোন দিন? আমার অ্যাকচুয়ালি ফ্রাইডে স্যাটারডে অফ, আদারওয়াইজ 5 ডেজ অফিস। আর স্যাটারডেতে স্পেশাল কিছু মিটিং থাকলে যাইতে হয়, মিটিং অ্যারেঞ্জ। স্যার, স্যার, আপনি নর্মালি এমনিতে ফ্রি থাকেন কোন টাইমটাতে? ধরেন কোনো একটা প্রবলেম এরাই ছিল, আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম বা নক দিলাম, এরকম এটা জানার জন্য আর কি, যে কোন টাইমটাতে নর্মালি আপনি ফ্রি থাকার পসিবিলিটি আছে? এনি টাইম আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখেন, টেক্সট দিয়ে রাখলে আমি অবশ্যই রেসপন্স করব। আর আমি ফ্রি হলে রেসপন্স করব। আর আপনার কলিং এর ক্ষেত্রে আপনারা স্যাটারডেটাকে প্রিপেয়ার করেন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার ক্লাস অনেক ভালো লেগেছে। দোয়া রাখবেন স্যার আমাদের জন্য। জি জি, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।